সালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ কিনা? মনে হচ্ছে ক্লিয়ার। আমরা যখন প্রজননতন্ত্র পড়েছিলাম একাডেমিক কোর্সে, তখন কিন্তু দেখেছিলাম যে আমাদের আদি নিবাস বা প্রথম বাড়ি হচ্ছে মায়ের জরায়ু, তাই না? এবং আমাদের প্রথম জন্ম হচ্ছে আমাদের কার পেটে? নানির পেটে। প্রথম যে কোষটা, যে ডিম্বাণুটা আর কি। ঠিক তেমনি আমাদের শরীরে কিন্তু অনেক অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের তো স্পেশালিটি আছে। বাট যকৃৎকে আমি নিজে বলি যে আমার শরীরে যদি আমি দেখতে চাই যে আমার মা কোথায় আমার শরীরে, কয়েকটা জিনিস আমি পাই। এক নাম্বার হচ্ছে, আমি আমার মাকে যদি আমার শরীরে খুঁজি, তাহলে আমাকে খুঁজতে হবে ইমিউনোগ্লোবিউলিন এ, যেটা আমার মায়ের দুধের মাধ্যমে আমার শরীরে দিয়েছে। আবার আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন আমাকে মা কি দিয়েছে? আমাকে ইমিউনোগ্লোবিউলিন জি দিয়েছে। জি ফর গর্ভাবস্থা, জি ফর ইমিউনোগ্লোবিউলিন জি, আইজিজি। যদি কোনো অঙ্গ তুমি খোঁজো যে আমার শরীরে আমার মায়ের সবথেকে বড় পার্ট কোনটা, আমার শরীরে আমার মা হিসেবে কোনটা কাজ করছে, এটা হচ্ছে লিভার বা যকৃৎ। তো আজকে আমরা আমাদের মাকে পড়ব। ওকে, তো আমার কথা সব কিছু ক্লিয়ার আছে তো? ক্লাস শুরুর আগে আমি তোমাদের আগে হিউম্যান বডির যকৃৎটা কোন জায়গায় আছে দেখাই। আজকে আমরা ভিন্ন ধরনের চিত্র অঙ্কন করব। সবাই দেখো তো, আমাদের শরীরে যে এই যে এখান থেকে একটা গর্ত আছে, বিশাল একটা গর্ত, গহ্বর, গহ্বর বা ক্যাভিটি। ওকে, তো ক্যাভিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করি, বা গহ্বরকে দুইটা ভাগে ভাগ করি। পার্টিশন আছে, এই পার্টিশনটা এরকম ডোমের মতো। তোমরা এখানে তো একটা দাগ দেখতে পাচ্ছ, বাট জিনিসটা আসলে এরকম না। এটা হচ্ছে ডায়াফ্রাম। এই যে এইরকম, এটা একটা পেশি। তো পেশিতন্তুগুলো এরকম ওদিক থেকে আসে, মানে প্রান্ত থেকে উৎপন্ন হয়ে এদিকে আসে, মাঝখানে আসে। তো এই জিনিসটা হচ্ছে ডোমের মতো। মসজিদে যেমন আছে না গম্বুজ, এটাও গম্বুজের মতো। এই যে গম্বুজের মতো আমি দিয়েছি এখানে। তো প্রিয় স্টুডেন্ট দেখো, প্রত্যেকটা পেশি কিন্তু অস্থি থেকে উৎপন্ন হয়। একটা দড়িকে যদি আপনি টানতে চান, তাহলে প্রথমে একটা বাঁশের সাথে বাঁধতে হবে, বেঁধে মাথাটা আপনাকে ধরতে হবে, তাই না? যেটা প্রথমে বাঁধলেন ওই জায়গাটা হলো পেশির উৎপন্ন স্থল, উৎপত্তি স্থল। যে প্রান্তটা আপনি ধরলেন, মানে শেষ হলো যেখানে, এইটাকে বলা হয় পেশির মাথা বা টেন্ডন। কি বলা হয়? টেন্ডন। এই যে দেখো এখানে আমাদের শরীর তো চারপাশে হাড্ডি আছে না, আছে কি না? চারপাশে কিন্তু আমাদের হাড্ডি আছে। তো চারপাশের হাড্ডিগুলা থেকে উৎপন্ন হচ্ছে এই যে পেশিগুলা, হাড্ডি থেকে উৎপন্ন হচ্ছে। এই যেখানে হাড্ডি আছে উৎপন্ন হচ্ছে, পেছন থেকে আসতেছে, সামনে থেকে যাচ্ছে। ওকে, তাহলে এগুলা কি? উৎপত্তি স্থল। তাহলে এই জায়গাটা কি? টেন্ডন। দেখো কেন্দ্রে এসে টেন্ডনটা আসছে না, কেন্দ্রেই তো টেন্ডনটা উৎপন্ন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় টেন্ডন। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো না। তাহলে ডায়াফ্রাম আমরা কিন্তু দেখে ফেললাম। কেন এটাকে ডায়াফ্রাম বলে? এনি আইডিয়া? কেন ডায়াফ্রাম বলে এটাকে? আমাদের শরীরে যে এইটাই আছে তা না, আমাদের শরীরে কিন্তু আরো ডায়াফ্রাম আছে, আরো ডায়াফ্রাম আছে। ডায়া মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া আর কি, থ্রো। যেমন আমাদের শরীরে কিডনির ভেতর দিয়ে গিয়েই মূত্র উৎপন্ন হয়, এই জন্য এটাকে হলো ডাইউরেসিস। ডায়ের যে ডায়াটা আছে না, এটা মানে হলো থ্রো, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। ফিল্টারের ভেতর দিয়ে যাচ্ছে, নেফ্রনের ভেতর দিয়ে যাচ্ছে, এই জন্য ডাই শব্দটা আসে ডাইউরেসিস শব্দে। তাহলে ডায়াফ্রামের ডায়াটা কোত্থেকে আসছে? কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। তো দেখো আমাদের যদি এই যে এখানে আছে হচ্ছে, এটার পেছনে আছে অন্ননালী। অন্ননালীটা কোথায় যায়? পাকস্থলীতে। পাকস্থলী কোথায় থাকে দেখো, এই যে এখানে থাকে। তাহলে এই যে অন্ননালীটা আসতেছে এই পাশে, এসে কিন্তু ডায়াফ্রামটাকে ছিদ্র করে চলে গেছে, তাই না? তাহলে এখানে ডায়াফ্রামের মধ্যে একটা ছিদ্র আছে। তাহলে
এই জিনিসটার ভেতর দিয়ে কিছু যাচ্ছে বলেই কিন্তু এই জিনিসটার নাম কিন্তু ডায়া, ঠিক কিনা? শুধু এটাই যায় না, আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের ভেতর থেকে যে রক্তনালীগুলো উৎপন্ন হয়, শরীরের নিচেও তো রক্তনালীগুলোকে যেতে হবে না? তো ওই রক্তনালীগুলোও এটা ভেদ করে চলে যায়। তো যাই হোক, আমরা ডায়াফ্রাম দেখেছি, আমরা দেখলাম যে ডায়াফ্রামের নিচে একটা পাকস্থলী আছে। ওকে, তাহলে এবার আমরা চলে আসি উপরে কি আছে নিচে কি আছে। যেমন এই যে এখানে আছে আমাদের কি, এটা হার্ট, হৃৎপিণ্ড। এই হার্টটাকে প্রায় ঢেকে রাখা আছে ফুসফুস দ্বারা। সেম ভাবে এই যে হাড়টা কিন্তু ঢেকে রাখা থাকে, হাড়টা শুধু মাথাটাই যে এই পাশে বের হয়ে আসলে, ছবিটা আমার একটু উপরে আঁকলে সুন্দর লাগতো। তো প্রিয় স্টুডেন্ট, আমরা একটা ধারণা পেলাম আমাদের শরীরে একটা গহ্বর আছে, ডায়াফ্রাম দ্বারা গহ্বরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উপরেরটা হচ্ছে বুক, তাহলে এটা হচ্ছে বক্ষ গহ্বর, থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর। নিচেরটা হচ্ছে উদর গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। কি ক্যাভিটি? অ্যাবডোমিনাল ক্যাভিটি। এইটাকে অ্যাবডোমেন বলা হয়, পেটটাকে। তো আমরা আজকে দেখবো কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যাব। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এই যে এরকম থাকে, এটা কি? এটাই কিন্তু যকৃৎ। তাহলে দেখো, এতদিন আমি যে ছবিগুলো আর্ট করেছি, যকৃৎটাকে আলাদা করে আমি এই সাইডে সবসময় আর্ট করতাম, আজকে আমি দেখিয়েছি কোন জায়গায় থাকে। তাহলে দেখো, পাকস্থলীর কিন্তু ডান সাইডে যকৃতের বড় অংশটুকু আছে। আচ্ছা, ওকে। তো আমাদের কিন্তু এই যে এখানে একটা কিডনি থাকে, আর এই যে এখানে একটা কিডনি থাকে। তো আমরা কিন্তু দেখি যে আমাদের কিডনিটা সেম লেভেলে নাই, একটা কিডনি নিচে থাকে। তো দেখেন, এটা যদি আমার ছবি হয়, ছবি দেখে আপনার কি মনে হচ্ছে কোনটা কিডনি নিচে আছে? ডান কিডনিটা নিচে আছে। কেন ডান কিডনি নিচে আছে? কারণ যকৃতের যে বড় দুটো খণ্ড আছে, তার মধ্যে ডান খণ্ডটা সব থেকে বড়। ডান খণ্ডটা বড় বলে যার জায়গা বেশি লাগলে কিডনিটাকে নিচে নেমে যেতে হয়। এবার মাথায় থাকবে জিনিসটা, কেন ডান কিডনির নিচে বাম কিডনি উপরে? যকৃতের ডান খণ্ডের জন্য। তো দেখো, আমি একটু এখন অন্যগুলো মিশাই দিই। আমাদের যকৃতের জাস্ট এই নিচেই থাকে হচ্ছে পিত্তথলি। পিত্তথলির আমি সেদিন ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, দুইটা থেকে দুইটা নালী আসে। এটা হচ্ছে বাম থেকে আসে, এই জন্য এটা হচ্ছে বাম যকৃৎ নালী, লেফট হেপাটিক ডাক্ট, সেদিন বলেছি। এটা ডান থেকে আসে, এই জন্য এটার নাম হচ্ছে ডান যকৃৎ নালী। এই যে আসতেছে এরা এসে প্রথমে নিজেরা মিলিত হয়। তাহলে এরা পরস্পর কমন হলো না, একত্রে হলো না, অভিন্ন হলো, আলাদা না, একসাথে আছে, কমন। তাহলে এটার নাম হচ্ছে কমন যকৃৎ নালী বা কমন হেপাটিক ডাক্ট, ঠিক না? এই জায়গাটার নাম। এখন দেখো, এটা একটা থলি মানে সিস্ট। তাহলে দেখেন, থলি থেকে যে নালীটা এসে এদের সাথে যুক্ত হবে, এটার নাম কি হবে? সিস্টিক নালী, সিস্টিক ডাক্ট, তাই না? সিস্ট কোনটা এখানে? থলিটা। কোন থলিটা? পিত্তথলিটা। দেখো, আমি সেদিন তোমাদের বলেছি, যেখানে পানি থাকবে সেই জল থাকবে, তার নাম জলাশয়। যেখানে পিত্ত থাকবে তার নাম পিত্তাশয়। তাহলে এটার নাম পিত্তাশয়ও বলা যেতে পারে। এটার নাম কি? পিত্তাশয়। এটা আরও একটা নাম আছে কি? পিত্তথলি। কারণ থলির মতো তো, একটা থলির ভেতরে পিত্তরস থাকে। সেদিন আমি বলেছিলাম, পিত্ত কোথায় উৎপন্ন হয়? পিত্তথলি থেকে না যকৃৎ থেকে? সবাই ভুল করে, এটা প্রশ্ন আসে প্রায়। পিত্ত উৎপন্ন হয় যকৃৎ থেকে। তো এই যে দেখো,
এটা হচ্ছে সিস্টিক নালী, এটা হচ্ছে অভিন্ন, এই জায়গাটার নাম হচ্ছে অভিন্ন যকৃৎ নালী। পরস্পর সাথে যখন মিলিত হয় তখন এটার নাম হলো অভিন্ন পিত্তনালী। সব মিলায় একসাথে হলো, কেউ আলাদা যায়নি, কেউ ভিন্ন ভিন্ন পথে যায়নি, অভিন্ন পথে যাচ্ছে, একসাথে যাচ্ছে। তাহলে এটা কমন বাইল ডাক্ট। কমন মানে অভিন্ন, বাইল মানে হচ্ছে পিত্তরস, ডাক্ট মানে নালী। অভিন্ন পিত্তরসের নালী বা অভিন্ন পিত্তনালী, এটা আসছে। এখন এই যে পাকস্থলী থেকে যে ডিওডেনামটা তৈরি হয়েছিল ইউ আকৃতির, দেখো ভালো করে, এরা এদিকে যাচ্ছিল। তো আমরা তো জানি যে এটা কি অগ্নাশয়, মাথা, লেজ, দেহ, বিভিন্ন পার্ট আছে, এটা আমরা আবার পড়ব। তো এর শরীর থেকে বিভিন্ন নালী উৎপন্ন হয়, উইরসাং নালী বিভিন্ন পাশ থেকে উৎপন্ন হচ্ছে, হয়ে যে মাঝখানে একটা নালী দিয়ে আসতেছে। এই যে কমন পিত্তনালী আর যে অগ্নাশয়ের যে নালীটা একসাথে এসে মিলিত হচ্ছে, হয়ে এই যে এখানে এসে পতিত হচ্ছে। কোথায় পতিত হচ্ছে? ডিওডেনামে। অগ্নাশয় থেকে কি আনতেছে? অগ্নাশয়ের এনজাইমগুলো। আর এই নালীপথে কি আসতেছে? পিত্তরস আসতেছে। অগ্নাশয়ের এনজাইমগুলোতে সব ধরনের পরিপাকের রস আছে, প্রোটিন, লিপিড, শর্করা। বাট পিত্তথলি থেকে যেটা আসে এটাতে কোনো এনজাইম নাই, তারপরও তাকে লাগে। কেন লাগে? কারণ চর্বি পরিপাক করতে তাকে লাগে, লিপিড পরিপাক করতে লাগে। আচ্ছা, সেদিন তোমাদের আমি একটা বলেছিলাম যে এই জায়গাটার নাম হলো ভ্যাটার, এম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের এম্পুলা। তাহলে আজকে আমি তোমাদের একটু এম্পুলা অফ ভ্যাটার সম্পর্কে একটু ছবি দেই, তাহলে তোমাদের আজীবনের জন্য ক্লিয়ার হবে। মেডিকেলে গেলে তোমরা এটা পাবা, কিন্তু কেউ কখনো তোমাদের শেখাবে না। আমি এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি জুম করে। এটা ডিওডেনাম, ওকে। তাহলে এম্পুলা মানে কি? এম্পুলা মানে আমি বলেছিলাম যে একটা নালী যদি যায় আকস্মিক এরকম ফুলে গেল, এটা না হলো এম্পুলা। তো এই জিনিসটাকে কেন এম্পুলা বলি? কারণ এম্পুলার মতো দেখতে এই জায়গাটা। হোয়াট ইজ এম্পুলা? এম্পুলা মানে হলো, আপনারা কি কখনো এইরকম কোনো জিনিস দেখছেন? এরকম কোনো জিনিস দেখছেন? কোথায় দেখছেন বলেন তো? এরকম আমরা দেখেছি যে এটার মধ্যে ফুলদানি, ফুল রাখে, জগ বা কোনো কিছু আর কি। তো এই ফুলদানিতে কিন্তু ফুল রাখে। তোমরা একটু ভালো করে খেয়াল করো তো, এই যে এইটার মতো আগাইলাম, ওকে, এই যে দেখো আগাইলাম, এই যে আকস্মিক দেখো ফুলে গেল, এই যে দেখো আকস্মিক ফুলে গেছে, এই যে দেখো মাথাটা, এই জায়গার ছিদ্রটা, এইদিকে ছিদ্র, এইদিকে ছিদ্র, এই যে দেখো এখানে একটা ছিদ্র। তাহলে এই জিনিসটা এর সাথে মিলে গেল কিনা? তাহলে এম্পুলা কি? আমরা যখন প্রজননতন্ত্র পড়েছি একাডেমিক কোর্সে, ওখানে বলেছিলাম এম্পুলা মানে হলো এইরকম জিনিস। এইরকম জিনিসকে কেন এম্পুলা বলে? কারণ এটা অ্যামফোর বা হচ্ছে এইরকম জিনিসটার মতো দেখতে, ঠিক আছে? তার মানে এই দুটো নালী যখন একসাথে আসবে, অগ্নাশয় নালী এবং অভিন্ন পিত্তনালী, এই জায়গায় এসে তারা এই রকম হবে, একটু প্রসারিত হবে, হয়ে এই যে মাথাটা আবার শুরু হয়ে যাবে। গট ইট? এম আই ক্লিয়ার টু ইউ? আমি এখন এটা স্কিপ করে যেতে পারি টপিকগুলা? ওকে, ভেরি গুড। আমি ডায়াফ্রামটা পড়িয়েছি কারণ তোমাদের শ্বসনতন্ত্রে কেন্দ্রীয় টেন্ডনের কথা বলা আছে, এই জন্য ওটা পড়ালাম। আর এটা তো আমরা আসবো যখন পিত্তথলি, পিত্তরস সম্পর্কে পড়বো তখন। তো আজকে আমরা এখন কোনটা পড়বো? এই যে দেখো যকৃৎ, যকৃৎটা পড়বো। তো তার আগে তোমরা আমাকে একটু বলো যে তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা, বুঝতে কষ্ট হচ্ছে কিনা।
একটু স্ক্রিনের মধ্যে একটা ছোট ক্লিক করবেন একবার, তাহলে আমাকে ফোকাস করবে। একজন প্রশ্ন করেছো যে অংশে অন্ননালী উন্মুক্ত হয়, এই যে অন্ননালীটা আসতেছে উপর থেকে নিচে এসে এখানে উন্মুক্ত হয়েছে, দেখো এখানে তো হৃৎপিণ্ড আছে, কার্ডিয়াক আছে, তাহলে পাকস্থলীর এই পার্টটার নাম হৃৎপিণ্ডের নামের সাথে যোগ থাকতেই পারে, তাই না? বর্ডার এলাকার মানুষের বর্ডারের লোক বলে, তো পাকস্থলীর এই বর্ডারটা হৃৎপিণ্ডের কাছে, এই জন্য তাকে আমরা হৃৎপিণ্ডের নাম দিয়েছি। ওকে, তো আজকে যেহেতু পুরা বেসিকের ঝড় বয়ে যাবে, একটা প্রিপারেশন নিয়ে রাখো, ভোর হয়ে যেতে পারে আজকে, আমাদের ভোর হয়ে যেতে পারে। আমি আজকে দেখতে চাই কারা অ্যাটেন্টিভ। তাহলে আমরা এবার যকৃৎ সম্পর্কে শুরু করি। এটা হলো যকৃৎ। এটা কি যকৃৎ? আমি যকৃৎটা একটু উল্টাই যদি আমি এরকম হবে আর কি, এই তো নাকি প্রিয় স্টুডেন্ট? এটা কিন্তু আমরা এই যে এটা দেখো এটা, বাট আমি যখন এটাকে উল্টায় পেছনে যাচ্ছি তখন আমি কিন্তু এটা পাচ্ছি। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে যকৃৎ কি, তোমরা এক বাক্যে বলবা যে যকৃৎ একটি গ্রন্থি। হোয়াট ইজ গ্রন্থি? গ্রন্থি মানে হলো একটা কোষ বা কোষগুচ্ছ, যারা কি করে, কোনো কিছু ক্ষরণ করে। তাহলে গ্রন্থি কি? একটা কোষ কিংবা কোষগুচ্ছ যারা কিছু ক্ষরণ করে, হরমোন হোক, এনজাইম হোক, মিউকাস হোক বা কোনো কিছু হোক। হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করলে ওটার নাম গ্রন্থি। প্যারাইটাল গ্রন্থি যেমন আছে ওই রকম, তাই না? তাহলে যকৃৎ একটা গ্রন্থি। এটার ওজন পুরুষের ক্ষেত্রে যদি দেখো, লেখা আছে বইয়ের মধ্যে, এটা নিয়ে আমি বলবো না, প্রায় 1.5 কেজির মতো। এটা লিমিট দেওয়া আছে, দেখবা মেয়েদের ক্ষেত্রে ওজনটা একটু কম হয়, ওটার লিমিটও দেখবা। তো আমাদের শরীরে যদি আমরা দেখি, সব থেকে কিন্তু বড় গ্রন্থি হলো এটা, 1.5 কেজি ওজনের গ্রন্থি, ভাবা যায়? আমাদের মাথার মধ্যে পিটুইটারি আছে, আমাদের মাথার মধ্যে হাইপোথ্যালামাস আছে। পিটুইটারির ওজন কত? 1/2 গ্রাম, 500 মিলিগ্রাম, মানে 1/2 গ্রাম, 1 গ্রামের অর্ধেক। তাহলে এটা কত গ্রাম? 1500 গ্রাম। তাহলে পিটুইটারি 1/2 গ্রাম, অন্যগুলো তো একটু বড়, বাট এইটা সব থেকে বড় গ্রন্থি। 1 2 নম্বর হচ্ছে, এটা শুধু গ্রন্থিই না, এটা মিশ্র গ্রন্থি। মনে রাখো, মিশ্র গ্রন্থি কিন্তু অগ্নাশয়, এটাও মিশ্র গ্রন্থি। কখন মিশ্র গ্রন্থি বলে? যদি কোনো গ্রন্থিতে হরমোনও উৎপন্ন হয়, আবার এনজাইমও উৎপন্ন হয়। তাহলে মিশ্র গ্রন্থি কারা? একসাথে 2টা কাজ করে, হয় হরমোন উৎপন্ন করছে, এনজাইম উৎপন্ন করছে, রাইট? আচ্ছা, তো আমরা তো এনজাইমগুলোর নাম শিখব, তো আমি এখানে শুধু একটু বলি যে কি হরমোন উৎপন্ন করে। এই হরমোনের নাম হচ্ছে এনজিওটেনসিন হরমোন। কি হরমোন এটা? আসলে এনজিওটেনসিনোজেন, সরি এটা আপাতত তুলে দেই, পরের দিন আমরা এটা পাবো। এনজিওটেনসিনোজেন, এনজিও মানে হচ্ছে রক্তনালী, টেনশন মানে হচ্ছে চাপ, তাহলে জেন মানে কিছু তৈরি করা, তাহলে এইটা কিছু একটা তৈরি করবে যেটা গিয়ে রক্তনালীর চাপ নিয়ন্ত্রণ করবে, বুঝলেন? আমাদের যদি রক্তচাপ কমে যায়, তাহলে যকৃৎ এই হরমোনটা উৎপন্ন করে। এটা রেনিনের সাথে কাজ করে অ্যালডোস্টেরন তৈরি করে গিয়ে রক্তনালীতে কাজ করে বৃক্কে গিয়ে কাজ করে। এটা আমি পড়িয়েছি তোমাদের। এনজাইম নিয়ে আমরা পরে কথা বলবো। যেমন আমাদের যদি হেপাটাইটিস হয়, কিংবা আমাদের যদি জন্ডিস হয়, কিংবা আমরা যদি কখনো ধারণা করি যে আমাদের পিত্তথলি, পিত্তনালী কিংবা যকৃৎ আক্রান্ত হয়েছে, তখন আমরা কিছু এনজাইমের
দেখি যে এনজাইমগুলো বাড়ছে না কমছে, দেখে আমরা বুঝতে পারি, সেই সব এনজাইম যকৃৎ থেকে উৎপন্ন হয়। তাহলে এনজাইম হরমোন দুটো আমরা পেয়েছি, এনজাইমগুলো আমরা পরে জানবো। তাহলে সব থেকে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। মিশ্র গ্রন্থির ক্ষেত্রে যদি বলি সব থেকে বড় মিশ্র গ্রন্থি কোনটি? যদি একটা প্রশ্নের মধ্যে যকৃৎ এবং অগ্নাশয় দুইটাই থাকে, কোনটি মিশ্র গ্রন্থি, তাহলে দুইটাই আনসার, তাই না? সাধারণত থাকবে না, এগুলো আগে থাকতো। প্রিয় স্টুডেন্ট দেখো, পার্টের কথা যদি বলো, দুই পার্ট। এটা হলো ডান খণ্ড, এটা হলো বাম। ডান বাম, এগুলো বড় খণ্ড, কিন্তু সমস্যা আছে অন্য জায়গায়। সেটা হলো এই যে এখানে একটা লেজের মতো আছে, এই যে এখানে একটা চারকোনা বা স্কোয়ারের মতো আছে, পেছনের দিকে গেলে আমরা পাই। তাহলে বাম খণ্ডে একটা আমরা লেজের মতো পাই, ডান খণ্ডে একটা স্কোয়ারের মতো পাই। তাহলে কয়টা খণ্ড হলো? 4টা খণ্ড। এইটা যেহেতু লেজের মতো বা টেইল, কর্ডা মানে তো টেল, তাই না? তাহলে এটার নাম হলো কর্ডেট লোব। রাইট লোব, লেফট লোব, লেজ বা টেইলের মতো বলে এর নাম হলো কর্ডেট লোব। কর্ডেট মানে হচ্ছে টেইল বা লেজ। আরে সরি, ওটা উঠাও, ওটা উঠাও, ওঠাও, নষ্ট হয়ে যাবে। আরেকটা দেখো, স্কোয়ার আছে, রাইট? তাহলে এটার নাম কি? কোয়াড্রেট। কোয়াড্রেট, ক মানে কি? 4। তাহলে এটার নাম হলো কোয়াড্রেট লোব। তাহলে ডান বাম কর্ডেট কোয়াড্রেট। এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ মনে রাখবা, এগুলো হচ্ছে অসম্পূর্ণ খণ্ড। অসম্পূর্ণ খণ্ড নিয়ে বায়োলজিটার্স গ্রুপে আমার একটা আর্টিকেল লেখা আছে, আর্টিকেল সার্চ দিবা, সার্চ দিলে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের আর্টিকেল প্রোভাইড করব, কেন বলে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করো। তাহলে যকৃতে কয়টা খণ্ড সুবি ভাই? রাহাত বলো তো, খণ্ডগুলো সম্পূর্ণ না অসম্পূর্ণ? খণ্ডগুলো কি কি? ডান বাম কোয়াড্রেট কর্ডেট। সবথেকে বড় খণ্ড কোনটা? কোন খণ্ডের নিচে কিডনি থাকে? 2টা নিচে থাকে। ডান কিডনি উপরে না নিচে? কেন নিচে? বড় খণ্ডের নিচে থাকে, তাই তো? ক্লিয়ার এই পর্যন্ত? এটা একটা গ্রন্থি কি না? গ্রন্থি থেকে কি কি ক্ষরণ করে সে? 2টাই ক্ষরণ করে। তাহলে এর নাম কি? মিশ্র গ্রন্থি। আমাদের দেহের সব থেকে বড় গ্রন্থির নাম কি? সব থেকে ছোট গ্রন্থির নাম কি? পিটুইটারি ছাড়া আরও আছে। পিটুইটারি সব থেকে ছোট না, আরও আছে। মিউকাস গ্রন্থি দেখেন, একটা করে কোষ। পিটুইটারি তো 1/2 গ্রাম, কিন্তু পাকস্থলী যে পিটুইটারি ছিল সিঙ্গেল কোষ। তাহলে এগুলো তো আরো ছোট, তাই না? ওকে, তাহলে এবার আসি আমরা যকৃতের হিস্টোলজিতে। হিস্টোলজি মানে হলো কোষগুলো কিভাবে থাকে। তোমাদের বইতে কিন্তু লেখা আছে লোবিউল, সাইনোসয়েড কিংবা হচ্ছে হেপাটোসাইট। তাহলে আমাকে দেখতে হবে তো কি জিনিস এগুলো। তাহলে আমি এখানে প্রথমে ছবিটা অ্যাড করি। যকৃৎ, যকৃতের ভেতরে যকৃতের অনেক কোষ, বাট কোষগুলো সবাই মিলে এরকম হচ্ছে তৈরি করে সুন্দর হেক্সাগোনাল বা ষড়ভুজাকৃতি। চারটা করে ফোঁটা ফোঁটা থাকবে প্রত্যেকটা কর্নারে। কি এগুলা? এগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এখন বলেন তো, যকৃতের ভেতরে যে এই যে 6টা করে মানে 6 কোণাকার যে যেগুলো দেখতেছি, এইটার ভেতরে কিন্তু যকৃতের অনেক কোষ আছে। এই যে এইভাবে থাকে, কোষ 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 কোষ, এইভাবে থাকে। হ্যাঁ, তাহলে যকৃতের অনেকগুলো কোষ আছে। তাহলে মানে বোঝাচ্ছে যে অনেকগুলো কোষ নিয়ে মাঝখানে এই যে একটা নালী আছে, ছিদ্র,
কর্নারে কিছু আছে ওগুলো বাদ, বাট এইটা মিলে একটা মনে হচ্ছে এটা একটা পার্ট যকৃতের। এটা একটা যকৃতের এই বড়টাকে বলা হয় লোব, তাহলে এই ছোটগুলোকে আমরা কি বলা, লোবিউল। লোবিউল মানে ছোট লোব। তাহলে এখন বলেন তো যকৃৎ কি দিয়ে তৈরি? অনেকগুলো লোবিউল দিয়ে তৈরি, ছোট 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 খণ্ড দিয়ে। লোবিউলগুলো দেখতে কিসের মতো? ষড়ভুজাকার বা হেক্সাগোনাল, তাই না? এবং এই যে লোবিউলের মাঝখানে কি থাকে? একটা কেন্দ্রীয় নালী থাকে, কেন্দ্রীয় নালী থাকে। আর কর্নারের বাইরে যে ফোঁটাগুলো দিয়েছি এগুলো ভিন্ন জিনিস। তাহলে মনে রাখো যকৃৎ হচ্ছে লোবিউল দ্বারা তৈরি, লোবিউলগুলো হচ্ছে হেক্সাগোনাল বা ষড়ভুজাকার। হিস্টোলজি আমাদের শেষ। আচ্ছা, তাহলে এখন আমি একটু তোমাদের দেখাই। এটার হিস্টোলজিটা আমার পড়ানোর ইচ্ছা ছিল, পড়াইলে সমস্যা আছে, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাবে। তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, তাহলে টপিক্সের মধ্যে যা আছে এটা পড়াই। ওকে, পড়াতে পড়াতে আসবে মনে হচ্ছে। কাজ, একটা যকৃতের কয়েক ধরনের কাজ আছে দেখো। এক ধরনের কাজ হচ্ছে কোনো কিছু সঞ্চয় করে, তাহলে সঞ্চয়ী কাজ এগুলা। অনেক কিছুকে সে কি করে? সঞ্চয় করছে, বাট রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্যটায় পরিণত করছে, বা অন্যটা বেশি হলে এইটাই পরিণত করছে, করে করে রেখে দিচ্ছে। তাহলে এগুলোর নাম কি? বিশেষ ধরনের বিক্রিয়া, বিশেষ ধরনের বিক্রিয়া বা বিশেষ ধরনের পরিপাক। তাহলে এর নাম কি? বিপাক। তাহলে বিপাকীয় কিছু কাজ আছে। বিপাক মানে মেটাবলিজম, তাহলে মেটাবলিক ফাংশন। সঞ্চয় মানে হচ্ছে স্টোরেজ, তাহলে স্টোরেজ ফাংশন। এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে। ডিটক্সিফাইং ফাংশন, মানে তুমি বিষ খাইছো বা তোমার শরীরে বিষাক্ত কোনো কিছু গিয়েছে শরীরে, তাহলে সব রক্তই কিন্তু যকৃতের ভেতর দিয়ে চলে যায় আমাদের শরীরের, মোটামুটি সব রক্তই। কারণ দেখো, এটা কি? জি না, এটা কি? কিডনিতে হলো এই যে এখানে। বাট এটা কি? নতুন দেখতেছেন আজকে নাকি? এটা আমাদের শরীরে আছে, বোঝা যায় না সাধারণত। যদি কাউরে হিমোলাইটিক ডিজিজ থাকে, বিশেষ করে থ্যালাসেমিয়া, এই জিনিসটা এত বড় হয়ে যায় যে পেটটা যায় ফুলে। থ্যালাসেমিয়া মানে ওই যে যারা রেগুলার রক্ত নেয় কয়েকদিন পর পর, এটার নাম হলো স্প্লিন বা প্লিহা। আমাদের শরীরে যত রক্ত ভাঙে মারা যায় সব এর মধ্যে মারা যায়, কবরস্থান সে। তো যাদের থ্যালাসেমিয়া আছে তারা কেন বারবার রক্ত নেয়? কারণ তাদের রক্তগুলো ভেঙে যায়। তাহলে রক্ত যদি বেশি ভাঙে এই কারখানাতে, তাহলে কারখানা বড় হবে না। আপনি যদি বেশি করে প্রোডাকশন দেন, তাহলে আপনার হচ্ছে প্রোডাকশন হাউসের মধ্যে মানুষজনের পরিমাণ বেশি হবে। তো এটার নাম হলো প্লিহা বা স্প্লিন। স্টুডেন্ট দেখো, রক্তগুলো রক্তনালীর মাধ্যমে এর ভেতরে যায়, গেল। কিছু রক্ত এর ভেতরেও যায়, গেল। এই যে পরিপাক নালী দেখছো তোমরা, ধরা যায় এটা পরিপাক নালী, এর ভেতরে তো বিভিন্ন রক্ত আসবে না? আসবে কি না? তো দেখো ভালো করে, এই যে রক্তগুলা, কারণ আরবিসি এর মধ্যে এসে মারা গেছে, আরবিসি যে মৃত যে জিনিসপত্রগুলা, এদেরকে কোথায় যেতে হবে? যকৃতে যেতে হবে কি না? আমি আর হচ্ছে আলাদা আলাদা করে নালীগুলো দেখলাম না। তারপরে এখানে রক্ত আসলো, এর রক্তগুলো কোথায় যাবে? যকৃতে চলে যাবে। এই যে এখানে যে রক্তগুলো আসলো, এরাও কি করবে? বিভিন্ন এগুলা থেকে রক্তনালী উৎপন্ন হবে, হয়ে এই যে দেখো যকৃতে চলে যাচ্ছে। তার মানে আপনার যে লোহিত রক্তকণিকা 120 দিন আয়ুষ্কালের পর মারা যাচ্ছে, এখানে
ভগ্ন টুকরাগুলা যকৃতে যায়। সেমভাবে আমাদের শরীরে যে পরিপাক নালী আছে, এগুলোতে তো আমরা খাবার পরিপাক করি না? খাবার আসলো, পরিপাক হলো, হওয়ার পর এগুলো কোথায় যাবে? রক্তনালীতে। রক্তনালীর মাধ্যমে কোথায় যাবে? যকৃতে। কারণ খাবারের মধ্যে তো বিষ থাকে, কীটনাশক দেই, অমুক তমুক দেই। বিষগুলোকে আমাদের শরীর থেকে ডিটক্সিফাই করে ফেলতে হবে, এগুলাকে আর বিষাক্ত রাখা যাবে না, নিষ্ক্রিয় করে ফেলতে হবে। এই কাজটা কে করে? আমাদের মাদার অর্গান, মা। ওকে, তাহলে আমরা কিন্তু একটা কাজ করে ফেলছি। এই দুইটা কাজের বাইরে যে কাজ, ওইটা পড়ে ফেলছি। এক, কি কাজ? টক্সিন বা বিষ মুক্তকরণ। ওকে, আরও একটা জিনিস কিন্তু পাশাপাশি পড়ে ফেলছি। রক্ত কোথায় মারা যায়? স্প্লিনে। মারা যাওয়ার পর পার্টিকেলগুলো কোথায় যায়? যকৃতে। যকৃতে ওগুলাকে আবার হচ্ছে ভেঙে চুরে টুকরো টুকরো করে রিসাইকেল করে। কিছু জিনিস রেখে দেয়, পরে লাগলে দিবে, কিছু রিসাইকেল করে। তাহলে আমরা এটাও জানলাম যে যকৃতে আরবিসি মারা গেলে আরবিসি টুকরোগুলো চলে যাচ্ছে, যদিও বইয়ের মধ্যে লেখা আছে যে যকৃতে মারা যায়। তো তোমরা আজ থেকে মনে রাখবা, মারা যায় স্প্লিনে, পার্টিকেলগুলো, ভাঙা টুকরোগুলো যায় এখানে। এটা একটা। আবার আমি বিভিন্ন জায়গায় দেখেছি আরও কয়েক জায়গায় মারা যেতে পারে। যেমন মানুষ নিজের বাড়িতে মারা যায় না, যায় কি না? সারা জীবন আমি ঢাকা শহরে ছিলাম, বুড়ো হয়ে গেছে, এখন আমি বাড়ি থেকে জীবন কাটাবো, তাহলে আমি বাড়ি থেকে মারা যেতে পারি। হাড্ডি থেকে রক্ত উৎপন্ন হয় না? হাড্ডি থেকে তো শুধু উৎপন্ন হয়, যে মাথার হাড্ডি, এখানকার হাড্ডি, এখানকার হাড্ডি, কোমরের হাড্ডি, বুকের পাঁজর থেকে, মেরুদণ্ডের হাড্ডিগুলো থেকে। এই রক্তগুলো আবার এখানে গিয়েও মারা যেতে পারে, স্প্লিনে গিয়েও মারা যেতে পারে, যকৃতে গিয়েও মারা যেতে পারে। তো যেখানেই মারা যাক না কেন, পার্টিকেলগুলো শেষে যকৃতে আসে। দেখবো আমরা এগুলোর কি ঘটে। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারছো? ওকে প্রিয় স্টুডেন্ট, এখন আমরা যাব একবারে ডিপ ডিটেইলে, সঞ্চয় কাজ শুরু করব। সঞ্চয় কাজ প্রথমে আমরা শুরু করি শর্করা দিয়ে। সঞ্চয়ী এবং বিপাকীয় দুটো একই সাথে শেষ করবে। শর্করা সঞ্চয় প্লাস বিপাকীয় পার্টে যেটা আছে ওটা আমরা পড়বো, বিপাক। ওকে, প্রথম যে কাজটা করি দেখো, পাকস্থলী হয়ে ডিওডেনামে আসলো, ডিওডেনাম বা ক্ষুদ্রান্তে খাবারগুলো পরিপাক হচ্ছে। ওকে, এই যে খাবারগুলো পরিপাক হচ্ছে, এখান থেকে খাবারগুলোকে তো এই যে এগুলা থেকে তো আবার শোষণ করে নিয়ে যায় কিনা দেয়াল থেকে, ঠিক বলছি আমি? এই যে নিয়ে যাচ্ছে, এই পথে কোথায় যাবে? এগুলা যকৃতে যাবে, ঠিক না? ঠিক কিনা? স্টুডেন্ট দেখো, এরা যকৃতে যাচ্ছে, তাহলে যকৃতে ধরা যাক এটা একটা সেল, যকৃতের প্লেটের মতো, এটা একটা কোষ, নিউক্লিয়াস কোষ। তাহলে এখন খাবারটা কি হবে? বিভিন্ন ধরনের শর্করা উৎপন্ন করেছো তুমি, খাইছো তো একবারে 3 প্লেট। স্বাভাবিকভাবেই কি হবে, সে যখন এর ভেতর দিয়ে যাবে, এগুলাকে বিষমুক্ত করবে বা আরও প্রসেসিং থাকলে করবে, করার পর সে করবে কি, এগুলা আবার রক্তনালী দিয়ে এই খাবারের কণাগুলো বের হয়ে যাবে, গিয়ে আমাদের শরীরে যে মূল রক্ত সরবরাহ আছে সেখানে চলে যাবে, দিয়ে সারা শরীরে চলে যাবে হৃৎপিণ্ড হয়ে। তাহলে যতটুকু দরকার আমাদের শরীরের ততটুকুই চলে যাবে। এখন আপনি খেয়েছেন 3 প্লেট, আপনার দরকার ছিল 1 প্লেট, তাহলে 1 প্লেট চলে গেল ওই পাশে, রাইট? কি হয়ে, যে শর্করায় খান না কেন এগুলো গ্লুকোজ হয়, গ্লুকোজ হয়ে চলে গেছে। তাহলে অতিরিক্ত আছে আরও 2 প্লেট। তখন যকৃৎ করবে কি, তোমার 2 প্লেটের মধ্যে বাকি যেগুলো থাকলো তার মধ্যে 1.5 প্লেটকে সে কি করবে, 8-8 করবে, 8-8 করে রেখে দিতে হবে। এলোমেলো করে রাখলে কি সমস্যা হবে সুই ভাই? অনেক জায়গা লাগবে। 1 নম্বর হচ্ছে 8-8 করতে হবে। 8-8 মানে হচ্ছে পলিমার করা, সবগুলোকে জোড়া দেওয়া। তাহলে দেখো, তোমার যকৃতের ভেতরে চলে গেল গ্লুকোজ, গিয়ে
এটা একটা যকৃৎ কোষ। রক্তনালীর মাধ্যমে গেছে, তাই না? তো এই যে দেখেন এখানে এসে তো ক্যাপিলারিতে ভাগ হয়ে যায়, এগুলো আমরা অনেক পড়িয়েছি, এই জন্য আমরা পড়াচ্ছি না। ছিদ্রপথ আছে যে বের হচ্ছে গ্লুকোজগুলো এখানে চলে আসছে। তো এই রাস্তাটা অতিক্রম করতে হবে কিনা কোষঝিল্লি? অতিক্রম না করলে ঢুকতে পারবা না। তাহলে কোষঝিল্লিতে গার্ড হিসাবে কে কাজ করে? ইনসুলিন। তাহলে আজকে মনে রাখবেন, একটা কোষের ভেতরে শর্করাকে ঢোকায় কে? ইনসুলিন। তাহলে ইনসুলিনের কাজ এই একটাই। ইনসুলিনের আর কোনো কাজ আছে? নাই। ইনসুলিনের কাজ একটাই, তার কাজ হলো গেটম্যান হিসেবে কাজ করা। সে যদি না থাকে আপনি কখনোই ঢুকতে পারবেন না কোষের মধ্যে। তাহলে আমরা যখন ডায়াবেটিস আমাদের হয়ে যায় তখন তো আমাদের শরীরে ইনসুলিন নাই। তাহলে দেখেন রক্তনালী থেকে কখনোই গ্লুকোজগুলো কোষের ভেতরে ঢুকতে পারবে না। তাহলে আমাদের কোষগুলো খাইতে পাবে না, দুর্বল হবে। এই জন্য কিছুক্ষণ পর আমরা কী করবো, যদি যতই খাই না কেন আমরা অজ্ঞান হয়ে পড়ে যাব। আমাদের ইনসুলিন দিতে হবে খাওয়ার পর, না সরি খাওয়ার আগে ইনসুলিন দিতে হবে। তাহলে ইনসুলিন তোমার শরীরে রেডি, তুমি খাইলা, ইনসুলিন ওগুলোকে কোষের ভেতরে নিয়ে যাবে, কোষ এটিপি তৈরি করবে, কোষগুলো শক্তি উৎপন্ন করবে, তুমি বেঁচে যাওয়া। আর যদি ইনসুলিন না থাকে ডায়াবেটিক পারসন, তাহলে কি হবে? সুইভাই এনি আইডিয়া? কোষের ভেতরে যাইতে পারছে না, রক্তনালীর মধ্যে সে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সারা শরীরে শুধু আপনার গ্লুকোজ আর গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে। তাহলে ডায়াবেটিক পারসনদের কি থাকে? রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, এই জন্য ওদেরকে বলে আর খায়েন না। আপনার রক্তে তো খাবার আছেই, কন্ট্রোল করলে ইটস ওকে, বাট কন্ট্রোল না করলে আর খায়েন না। তাহলে আমার এখানে যদি কেটে যায় রক্ত বের হবে, রক্তে কি গেছে বেশি? গ্লুকোজ। তাহলে আমার এই জায়গায় গ্লুকোজের ছড়াছড়ি হবে, ব্যাকটেরিয়া এসে এখানে বেশি বেশি গ্লুকোজ পাবে, বাচ্চা কাচ্চা পয়দা করবে। এই ঘাড় কখনো শুকাবে না। তাহলে যে কোনো অপারেশন, যে কোনো কাটা ছেঁড়া যাই হোক না কেন, ডায়াবেটিস পার্সনদের থাকে, ডায়াবেটিক পার্সনদের আগে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, না হলে কোনোভাবেই কিছু করা যাবে না। তাহলে গ্রামের মানুষটা কি করে? ডায়াবেটিক পার্সন অপারেশন করে নিয়ে আসছে, ঘা হয়েছে, শুকাইতেছে না, খাওয়া কিন্তু এখনও নিয়ন্ত্রণ করে নাই। আজকে একটা আঙ্গুল কাটছে, পরের দিন আরেকটা আঙ্গুল, তারপর দিন এইটা কাটতেছে, তারপর দিন এখান থেকে কাটতেছে, তারপর দিন পচে মারা যাইতেছে। মহিব, এরকম একটা মানুষ ছিল আমাদের ওখানে। কে ছিল? জুলফিকারের নানা, তাই না? ওকে প্রিয় স্টুডেন্ট, গ্লুকোজ এখন কোথায়? ইনসুলিনের কারণে যকৃৎ কোষে। যকৃৎ কোষ মানে হলো হ্যাপাটোসাইট। হ্যাপাটিক মানে হচ্ছে যকৃৎ। সুমি ভাই কতগুলো গ্লুকোজ আসছে? অনেকগুলো গ্লুকোজ। তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো তো সব জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এটা কোনটা গ্লুকোজ? অতিরিক্ত গ্লুকোজটা। তাহলে গ্লুকোজ আসতেছে, দেখেন এন সংখ্যক গ্লুকোজ চলে আসছে। তাহলে এদেরকে আমরা কি করবো এখন? দুইটা কাজ করতে হবে। আপনার টার্গেট হলো দুইটা। একটা হলো এগুলোকে ছোট করতে হবে। ছোট যদি করতে চান তাহলে এগুলোর মধ্যে বন্ধন তৈরি করতে হবে প্রত্যেকটা গ্লুকোজের সাথে গ্লুকোজের। তাহলে এটার নাম কি হবে? গ্লাইকোজেন। কোন প্রক্রিয়ায় উৎপন্ন হবে? গ্লাইকোজেনেসিস। আমাদের শরীরে কতটুকু গ্লাইকোজেন, যকৃতে কতটুকু গ্লাইকোজেন থাকতে পারে? প্রায় 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে দেখেন কত গ্লুকোজ আছে। তাহলে দেখো, গ্লাইকোজেন সম্পর্কে যখন তোমরা কোষ রসায়নে পড়ে আসছো, বলা আছে যে গ্লাইকোজেন পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয় হওয়ার সুবিধা কি? কোষ মানে পানি, তো কোষের ভেতরে পানি নেই। তাহলে এখন গ্লাইকোজেন এখানে চুপচাপ থাকতে পারবে না, ও তো দ্রবণীয় না, ও তো গলে যায় না। তাহলে পরবর্তীতে তোমার শরীরে তুমি খাও নাই, তোমার শরীরের মধ্যে এখন গ্লুকোজের অভাব দেখা দিছে, তখন কি হবে? উল্টা ঘটনা ঘটবে, গ্লাইকোজেনগুলো এবার গ্লুকোজে ভাঙবে। তাহলে গ্লাইকোজেনটা কি জেনেসিস করতেছে? গ্লুকোজ জেনেসিস করতেছে বা গ্লুকোজ তৈরি করছে। এই জন্য এই প্রক্রিয়াটার নাম হলো গ্লাইকোজেনোলাইসিস। এই যে লাইসিস মানে গ্লাইকোজেনটাকে আমরা লাইসিস বা ভেঙে ফেলছি। যদি তোমার শরীরে কখনো গ্লুকোজের দরকার পড়ে, কখন দরকার পড়ে? খাও নাই তখন, কিংবা এক্সারসাইজ বেশি করতেছো তখন, দৌড়াইতেছো, ফুটবল খেলছো তখন। আমাদের শরীরে যে ধরা যাক এই জায়গায়
100 কিউবিক সেন্টিমিটার রক্ত আছে, 100 ঘন সেন্টিমিটার। এটার মধ্যে প্রায় 90 মিলিগ্রাম গ্লুকোজ যদি কোথাও থেকে আসে, খেয়ে আসতেছে কিংবা যকৃৎ থেকে আসতেছে, 90 মিলিগ্রাম একাই দেয় আমাদের যকৃৎ। সব জায়গা থেকে আসবে, বাট যকৃৎ সব থেকে বেশি দেয়। তাহলে 100 ঘন সেন্টিমিটার রক্তে 90 মিলিগ্রাম পর্যন্ত সে গ্লুকোজ পাঠিয়ে দিতে পারে। আমরা কিন্তু দেখেন প্রথমে কিন্তু স্টোরেজ পড়ছি, যে আমরা গ্লুকোজটাকে এখানে এসে সঞ্চয় করে রাখলাম, তাহলে সঞ্চয়ী কাজ শেষ করা। এবার আমরা কি দেখলাম? বিপাকীয় কাজ। এই যে বিপাক মানে কি? কোষের ভেতরে এই যে রাসায়নিক পরিবর্তনটার নামই বিপাক বা মেটাবলিজম। ইজ এভরিথিং ক্লিয়ার? প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি বারবার বলেছি গ্লাইকোজেন শব্দের অর্থ কি। এই দেখো, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, এই যে দেখো গ্লুকোজ। জেন মানে হচ্ছে যে তৈরি করে, তাহলে গ্লাইকোজেন কি? যারা গ্লুকোজ তৈরি করে, দেখছো? এই যে গ্লুকোজ তৈরি করতে পারছে, এটা তখন কি করে? বাইর হয়ে যায়, বাইর হয়ে সারা শরীরে চলে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে ভাইয়া গ্লুকোজ তো আমরা, গ্লাইকোজেন আমরা 100 গ্রাম পর্যন্ত রাখতে পারতেছি, তাহলে আমি যদি 6 প্লেট ভাত খাই, তাহলে তো আমার শরীরে আরও গ্লুকোজ আছে, এগুলো কই যাবে? শরীরের প্রয়োজনীয়টুকু চলে গেছে। 100 গ্রাম পর্যন্ত আমরা গ্লুকোজকে 8-8 করে রেখে দিছি অদ্রবণীয় অবস্থায়, তাহলে অতিরিক্তটা কই যাবে? তাহলে এখন আমাদের কি পড়তে হবে? চর্বির বিপাক, চর্বি, লিপিড সঞ্চয় প্লাস বিপাক। আমি কি ব্রেক নেব সুই ভাই? এটা শেষ করে ছোট, এই দেখেন 100 গ্রাম পর্যন্ত করছেন, গ্লুকোজ তো আরও আছে। এখন এই গ্লুকোজগুলো তখন কি হবে? লিপিডে পরিণত হবে বা চর্বিতে পরিণত হবে। ইটোসেল বলে একটা সেল আছে, এখানে নাই বইয়ের মধ্যে, আইটিও, ইটোসেল। ওরা করে কি? নিজেদের মধ্যে চর্বি সঞ্চয় করে রাখে, বুঝতে পারছেন? কিংবা এই করবে কি? এগুলো কোলেস্ট্রল বা চর্বিতে পরিণত করে সারা শরীরে পাঠিয়ে দিবে। এই যে কোমরের চারপাশে, পাছায়, বুকে, 3 জায়গায় চর্বি জমে। আমি ঠিক বলছি? আমরা যদি ভাত খেয়ে মোটা না হতাম, তাহলে আমাদের কিন্তু আমেরিকানদের মতো যে রুটি টুটি কিংবা হচ্ছে প্রোটিন বেশি খাইতাম, বার্গার খাইতেছি, হটডগ খাইতেছি, অমুক তমুক খাইতেছি, তাহলে আমাদের শরীরে কিন্তু কখনো এইরকম করে চর্বি জমতো না, এত উদ্ভট চেহারা হইতো না। আমরা কী হতাম? সারা শরীর মোটা হইতো। এটা তো একটা শেপ আছে কি না? শুধু এই জায়গায় চর্বি ঝুলে আছে, এটা কেমন? আমেরিকানদের মতো দেখবেন না, শুধু পেটটা এরকম ঝুলে আছে, তাহলে সারা শরীর মোটা। এই যে এগুলো ঝুলে গেছে, এটাও মোটা হয়ে গেছে। এখন বলো তো আমাকে, আমাদের শরীরে যে চর্বিগুলো আছে, এগুলো কি আমরা চর্বি খেয়ে জমাইছি? না। তাহলে তোমরা কেন প্লেটের মধ্যে চর্বিটা জমা সরাই রেখে ভাতটা আরেক প্লেট নাও? কোত্থেকে আসছে সুই ভাই এটা? এই চর্বিটা গ্লুকোজ থেকে আসছে। গ্লুকোজটা কোত্থেকে আসছে? আপনি যে ভাত রুটি খাইছেন, এখান থেকে তো। আমাদের শরীরে চর্বির দরকার আছে, কারণ এই যে কোষ ঝিল্লিগুলা, এই কোষ ঝিল্লিগুলা গ্লাইকোলিপিড দ্বারা তৈরি, ফসফোলিপিড দ্বারা তৈরি। ফসফোলিপিড দ্বারা তৈরি। লিপিড মানে কি? চর্বি তো। তাহলে আমরা চর্বি খাবো কি না? অবশ্যই চর্বি খেতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের শরীরে চর্বি জমছে, আমরা চর্বিটা সরাই রাখতেছি, ভাত থেকে আরেক প্লেট খাইতেছি, কারণ মাংস দিয়ে খাইতেছি, মজা লাগতেছে। সাবধান প্রিয় স্টুডেন্ট, চর্বি লাগবে। কতটুকু লাগবে দেখে নিবা, দেখে প্রয়োজনে চর্বি খাওয়া। তবে একটা কথা বলে রাখি, চর্বি তো 2 ধরনের হয়। যেটা প্রাণীর চর্বি, এটা খুব খারাপ। প্রাণীর চর্বিটা তুলনামূলক খারাপ, বাট লাগে, খেতে হবে। কোলেস্ট্রল ছাড়া কিন্তু আপনি একদিনও বাঁচবেন না। খবর আছে, কোলেস্ট্রল ছাড়া আপনার রক্তই ঠিক থাকবে না, আপনার সেলগুলো ঠিকঠাক তৈরি হবে না। কোলেস্ট্রল ছাড়া বা চর্বি ছাড়া তোমার পুরুষের হরমোন, মেয়েদের যে হরমোনগুলো আছে, সেক্স হরমোন, এগুলো কোনোদিন উৎপন্ন হবে না। চর্বিকে আনতেই হবে। তুমি যদি চর্বি না নিয়ে আসো, তোমার ভিটামিনগুলো উৎপন্ন হবে না। ভিটামিনগুলো উৎপন্ন হবে, কোষ রসায়নে তোমাদের পড়িয়েছিলাম, ভিটামিনস লেখা আছে, দেখিও চ্যাপ্টারের মধ্যে। ওকে, তাহলে আমরা এটা পড়ে ফেললাম। তাহলে এখন বলো তো, চর্বি এখন কি হিসাবে থাকছে? সঞ্চিত শক্তি হিসাবে থাকছে। এখন আপনার শরীরে যদি এখন দরকার পড়ে শক্তির, আপনি দৌড়াদৌড়ি করছেন, তাহলে প্রথমে কি হবে? যেটা খাচ্ছেন ওইটা যাবে, ওটা শেষ। এরপর আপনার শরীরে কি হবে?
গ্লাইকোজেন ভাঙা শুরু হবে। যখন দেখবে গ্লাইকোজেনও শেষ, তখন কি ভাঙা শুরু হবে? চর্বি ভাঙা শুরু হবে। তো একটু এক্সারসাইজ করো, এটাও একটু ভাঙো, ওটাও একটু ভাঙো। রোজা থাকলে আমাদের এটা হয়। দুপুরবেলা হঠাৎ করে আমরা তো খাইছি সকালবেলা, দুপুরবেলা আমাদের সারা শরীর ছেড়ে দেয়। কারণ কি? আমাদের শরীরের যে খাইছিলাম সেগুলো সব শেষ। এই যে এখন বাকিগুলো গ্লাইকোজেন হয়ে আছে। তারপর কিছুক্ষণ পর দেখবা মনে হবে যে রোজা রাখতে পারবো না, রোজা খুব লাগছে। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখবেন যে আর সমস্যা নাই, মনে হচ্ছে আরো 2 দিন একটানা না খেয়ে থাকতে পারবো। কারণ কি? গ্লাইকোজেন ভাঙা শুরু হয়েছে এখন তোমার, বাইসা গেলা। কি অসাধারণ ব্যাপার। তাহলে এখন বলো তো যে আমাদের যকৃৎ কোষে যে গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে, কোন হরমোনটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ইনসুলিন। ইনসুলিন যদি না থাকতো তাহলে রক্ত এই পাশে গ্লুকোজ এসে এখানে না গিয়ে, যকৃৎ কোষে না গিয়ে বাইপাস করে আমাদের শরীরে চলে যেত, সারা শরীরে চলে যেত। তবে মনে রাখবেন, ইনসুলিন শুধু যে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে তা না, তারপর হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি ওগুলোকে চর্বিতে পরিণত করছে বা তা করছে তা না, প্রয়োজনে উল্টাও করতে পারে। ওকে, মিশা দিই। আচ্ছা, আমি ব্রেকে যাই। সিক্স মিনিট ব্রেক। প্রিয় স্টুডেন্ট, 6 মিনিট পর দেখা হচ্ছে। এটা হাঁটা চলা করো, ফোন থেকে চোখ সরাও। হিসাবে গন্ডগোল হবে।
আসসালামু আলাইকুম। 6 মিনিট শেষ। তাহলে এখন তোমরা কি সবাই চলে আসছো? সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? তাহলে আমরা কি কি দেখলাম সুফি ভাই? শর্করা দেখেছি, লিপিড দেখেছি, বাকি রইল প্রোটিন। তো প্রোটিন শুরু করার আগে আমি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো আজকে। যকৃতের আমরা কাজ দেখব। যকৃতের কাজ দেখছি আমরা। তো এখন আমি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হলো হোমিওস্টেসিস। তোমরা যখন যকৃতের কাজ পড়বা তখন দেখবা যে সেখানে লেখা আছে যে যকৃৎ আমাদের শরীরের স্বাভাবিক পরিবেশটা রক্ষা করে। যকৃতের কাজ শুরু হওয়ার আগের যে প্যারাটা আছে এখানে, আমাদের শরীরে যে স্বাভাবিক পরিবেশটা এটা ঠিক রাখে, বাড়তেও দেয় না, কমতেও দেয় না। শুধু যকৃৎ না, কিন্তু কিডনিও এই কাজটাই করে। আমাদের যে লাংস আছে, লাংস বা ফুসফুস, সেও এই কাজটা করে। কি করে? যে আমাদের শরীরে যদি কোনো কিছু বাড়া কমা হয়, সাথে সাথে এরা স্টেপ নেয়। ওই ব্যাপারটার নামই হলো হোমিওস্টেসিস। তো পাশে আরেকটা শব্দ আছে হিমোস্টেসিস, এটা ভিন্ন জিনিস। এই যে হিম মানে হলো রক্ত। যদি রক্ত কখনো এই ধরনের কাজ করে যে আমাদের রক্তের যে স্বাভাবিক পরিবেশটা আছে, যেমন রক্তপাত হচ্ছে হঠাৎ করে, এটা কি স্বাভাবিক পরিবেশ? ব্লিডিং হচ্ছে স্বাভাবিক পরিবেশ না। তাহলে রক্ত কিন্তু কি করবে? রক্ত তখন আমাদের শরীরে চেষ্টা করবে যে ব্লিডিংটা থামানোর জন্য। থামালে আবার স্বাভাবিক পরিবেশটা ফেরত আসে। তো রক্ত যখন এই কাজটাই করবে, স্বাভাবিক পরিবেশের কাজটা করবে, তখন সেটাকে হোমিওস্টেসিস না বলে আমরা সরাসরি বলি হিমোস্টেসিস। হিম মানে রক্ত, হিম মানে হলো ব্লাড, রাইট? তো হিমোস্টেসিস বা যত স্টেসিস সবাইকে একসাথে কি বলা হয়? হোমিওস্টেসিস। প্রিয় স্টুডেন্ট, হোমিওস্টেসিস দেখো, এই শব্দটা আছে হোমো থেকে। হোমো শব্দের অর্থ হলো একই ধরনের। যেমন আমি তোমাদের যখন এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দেখিয়েছি, তখন কিন্তু আমি বলেছিলাম যে এইডস কাদের মধ্যে সব থেকে বেশি ছড়ায়। একটা ছেলে একটা মেয়ের যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, সেক্সুয়াল এক্সপোজার হয়, তাহলে কিন্তু এইডস ছড়াতে পারে। কিন্তু তার থেকে বেশি ছড়ায় যখন একটা ছেলের সাথে একটা ছেলের সেক্সুয়াল রিলেশন হয়, নট মেয়ে মেয়ে, ছেলের সাথে ছেলে। কারণ কি? ছেলের সাথে ছেলের ক্ষেত্রে তারা হচ্ছে অ্যানাস বা পায়ুপথ ব্যবহার করে। তো পায়ুপথ তো স্বাভাবিক হচ্ছে সেক্সুয়াল রুট না, সেক্সুয়াল এক্সপোজার রুট না। তখন যে পায়ুর চারপাশে যে রক্তনালীগুলো আছে, এগুলো তো খুব পাতলা, টর্চওয়াস, সহজে এগুলো ফেটে যেতে পারে। তো ফেটে গেলে বীর্য থেকে এইডসের এইচআইভিটা তখন তাদের ওই রক্তনালীগুলোতে চললে সারা শরীরে ছড়া যায়। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু ওয়েভ আছে। যেমন কোভিডের এখন একটা ওয়েভ চলছে না, সেকেন্ড ওয়েভ কিংবা থার্ড ওয়েভ, আকস্মিক আবার বেড়ে যাওয়া। তো পৃথিবীতে এইরকম কিন্তু দেখবা, যখন এইডসের হিস্ট্রিটা পড়বা, তো মাঝে মাঝে কিন্তু ওয়েভ এসেছিল। ওয়েভ মানে হচ্ছে আকস্মিক পৃথিবীতে এইডসের পরিমাণ বেড়ে যাচ্ছে। কেন? কারণ ওই সময় দেখা যাচ্ছিল হোমোসেক্সুয়াল ব্যাপারটা বেড়ে যাচ্ছিল। তো কেন ফরেন কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কেন এইডসের পরিমাণ বেশি? কারণ হোমোসেক্সুয়াল অনেক দেশে কি স্বীকৃত, মেনে নেয়। স্বাভাবিকভাবে ওখানে হচ্ছে এইডসটা একটু বেশি ছড়াবে, তাই না? তাহলে ছেলে মেয়ের থেকে এটা কিন্তু ন্যাচারাল একটা রিলেশন, ছেলে এবং মেয়ে। তো যখন ছেলে ছেলে হয়ে যায় তখন এটা বেশি ছড়ায়। আমি এটাকে আনন্যাচারাল কিংবা হচ্ছে অন্য কিছু বলবো না, এটাকে আমি ট্যাগ দিব না, কারণ এইটা নিয়ে অনেক কথা হতে পারে। তো যাই হোক না কেন, হোমিওস্টেসিস পড়াচ্ছি। তাহলে হোমো শব্দের অর্থ কি? একই, সেম, সিমিলার, অভিন্ন,
একই। প্রিয় স্টুডেন্ট দেখো, এই যে এখানে স্ট্যাসিস আছে, এটা কিন্তু দুইটা পার্ট আছে এখানে। একটা হলো স্ট্যাটিক, তোমরা যখন এনার্জি সম্পর্কে পড়ো ফিজিক্সে দেখবা স্ট্যাটিক এনার্জি এবং কাইনেটিক এনার্জির কথা বলা আছে। স্ট্যাটিক মানে হলো স্থির, স্থির। আর এই যে অসিস আছে এখানে, অসিস মানে হলো প্রসেস বা প্রক্রিয়া। সফি ভাই সব শিখে ফেলছে ক্লাস করতে করতে। রাত তুমি কি শিখে ফেলছ? তা প্রিয় স্টুডেন্ট, হোমিওস্ট্যাসিস মানে কি? অভিন্ন বা একই স্থির প্রক্রিয়া। তুমি যদি পুরোটাকে একসাথে করতে চাও, তার মানে দাঁড়ালো যে তোমার শরীরে একটা স্থির অবস্থা আছে। ধরা যাক তোমার শরীরে যতটুকু লবণ লাগবে, সোডিয়াম লাগবে, ততটুকু সোডিয়াম আছে, কোনো কারণে আকস্মিক বেড়ে গেছে। তো ওইটাকে আবার কি করবে, আবার আগে যে অবস্থাটা ছিল, স্থির অবস্থাটা যেটা ছিল, যে আমাকে এখন সোডিয়ামটা একটু কমাতে হবে, বা সোডিয়াম কমে গেছে, এটাকে একটু বাড়াতে হবে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো যে স্থির অবস্থা ছিল ওইটাকে একই যদি আমি রাখি, রাখতে আমার শরীর যদি কোনো কাজ করে, যেমন সোডিয়াম বেড়ে গেছে, প্রস্রাবের সাথে সোডিয়াম বের হয়ে চলে যাচ্ছে, এই যে আবার আগের যে স্থির অবস্থাটা ছিল ওইটাকে আবার একই অবস্থায় আমি নিয়ে আসলাম, তাহলে কিডনি এখানে কাজ করলো না। ঠিক দেখো, তোমার শরীরে যখন গ্লুকোজ কমে যাচ্ছে, ওই যে গ্লাইকোজেনগুলো ভেঙে তোমার শরীরে চলে যাচ্ছে, কমতেও দিবে না, বাড়তেও দিবে না। বাড়লে কি হবে, আবার টেনে নিয়ে সেগুলোকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখছে, স্থির অবস্থা রাখছে। তাহলে স্থির অবস্থা রাখা বা ওই স্থির অবস্থাটাকে একই রাখা, এই প্রক্রিয়াটার নামই হলো হোমিওস্ট্যাসিস। তাহলে এখন বলো তো, আমরা যে চ্যাপ্টারগুলো পড়ছি, কোথায় কোথায় আমরা হোমিওস্ট্যাসিস দেখলাম? আজকে যকৃতে দেখলাম, এর আগে কোথায় দেখেছি? কিডনিতে দেখেছি, তার আগে কোথায় দেখেছি? ফুসফুসে দেখেছি। ওকে, রক্ত যদি হোমিওস্ট্যাসিস করে তার নাম কি? হিমোস্ট্যাসিস। দুটো খাদ্য উপাদান আমরা শেষ করেছি, এবার আমরা তৃতীয় খাদ্য উপাদান প্রোটিন দেখব। ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো ছবিটা, দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত শুরু ডিওডেনাম দ্বারা ইউ আকৃতি। তো তুমি যখন ভাত রুটি কিছু খাচ্ছ, পরিপাক হয়ে হয়ে যে এখানে আসতেছে, তো টুকরো টুকরো হয়ে গেছে না প্রোটিনটা? সরি, ভাত রুটি না, মাংস, ডাল, ডিম, দুধ, এইসব কিছু খাইলা, খাওয়ার পর এখানে আস্তে আস্তে এগুলো টুকরো টুকরো হয়ে গেছে। এখন এগুলো কি হয়েছে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এগুলো এখন কোথায় যাবে? পরিপাক নালী থেকে সমস্ত রক্তের মাধ্যমে সমস্ত খাদ্য উপাদান কোথায় যায়? যকৃতে চলে যায়, রাইট? এই যকৃতে চলে গেল। কে গেল? পুরো প্রোটিনটা চলে গেছে না, অ্যামাইনো অ্যাসিডটা চলে গেছে। তোমরা আমাকে খুব দ্রুত বলো তো, অ্যামাইনো অ্যাসিডে অ্যামিন যে মূলকটা আছে, অ্যামিন মূলকে কি কি আছে? হাইড্রোজেন আছে দুইটা, আর এটা নাইট্রোজেন আছে। অ্যামাইনো অ্যাসিডে এই যে এটা থাকে। তো এই যে নাইট্রোজেনটা দেখছো, নাইট্রোজেনটা দেখতে যতটা সুন্দর, এর কাজ আসলে ততটা সুন্দর না। এই ব্যাটা যদি তোমার শরীরের মধ্যে থাকে, নাইট্রোজেন ব্যাটা যদি তোমার শরীরের মধ্যে থাকে, সে কিন্তু তোমার শরীরের মধ্যে একটা নেগেটিভ একটা ইফেক্ট তৈরি করবে, খারাপ ব্যাপার তৈরি করবে। তাহলে নাইট্রোজেনটা আমাদের শরীরের জন্য টক্সিক, বিষাক্ত। একে কখনোই আমাদের শরীরে প্রয়োজনের অতিরিক্ত রাখতে দেওয়া যাবে না, বের করে দিতে হবে। কেন বিষাক্ত, এটার কিন্তু উত্তর তোমাদের বইতে দেওয়া নাই, আমি তোমাদের বলি, খুব সহজ জিনিস। কারণ নাইট্রোজেন যুক্ত যদি কোনো কিছু থাকে, এটা একটা সময় অ্যামোনিয়ায় পরিণত হয়। এই অ্যামোনিয়া কি তোমার শরীরের পিএইচটা বা ক্ষারের পরিমাণটা বাড়িয়ে দেয়। পিএইচ যদি বাড়ে, তোমরা তো জানো আমাদের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে এনজাইম আছে। এনজাইমগুলো কি করে? একটা জিনিসকে আরেকটাতে পরিণত করে, কিংবা ওইটাকে আরেকটা জিনিসে পরিণত করে। এই যে এনজাইম জড়িত, কিংবা এনজাইম। তো এনজাইমগুলো হচ্ছে আল্লাহর ঘরের দুলাল বা নুনের পুতুল। এদেরকে একটু তাপমাত্রা বাড়ায় দেন, এরা কাজ করবে না, কমিয়ে দিবে। তাপমাত্রা কমায় দেন, কাজ করবে না, কমিয়ে দিবে। তাহলে তোমার শরীরের বিক্রিয়াগুলো তখন কি হবে? ডিটোরিয়েট করবে, বা তোমার শরীর ডিটোরিয়েট করবে, বিক্রিয়াগুলো তখন কি হবে? প্রসেসগুলা নষ্ট হবে, বিনষ্ট হবে, খারাপ। তাহলে সেম হোমিওস্ট্যাসিস রক্ষা করতে হবে, এখন স্থির পরিবেশ রাখতে হবে আমাদের। এই জন্যই
অ্যামোনিয়াকে বা নাইট্রোজেন ঘটিত যত পদার্থ আছে আমাদের শরীরে বের করে দিতে হবে, প্রয়োজনের অতিরিক্তগুলো, তাই না? তাহলে পিএইচ বাড়লে আমাদের শরীরের এনজাইমেটিক অ্যাক্টিভিটিগুলো কমে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা মারা যেতে পারি, ঠিক কি না? বিক্রিয়া নষ্ট মানে আমরা মারা যেতে পারি। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো পরিপাক নালীতে হয় অ্যামাইনো অ্যাসিড প্রোটিনগুলো, এরা যায় যকৃতে। যকৃৎ কী করে অ্যামাইনো অ্যাসিডকে? লুক, এটা হলো একটা অ্যামাইনো অ্যাসিড। এইটাতে কি আছে? একটা NH2 মূলক আছে, এই যে মূলক আছে, তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এটা হলো একটা যকৃৎ কোষ। ছবি ভাই দেখেন, আজকে কিন্তু আমরা সব থেকে মজার পার্টটুকু পড়তেছি, প্রোটিনের পার্টটুকু পড়তেছি। এই যে মাংস খাচ্ছি, কখনো কখনো চোখ মুখ বন্ধ করে কবজি ডুবায় খাই, তাহলে এটা আমাদের জন্য কিন্তু খুব খারাপ। প্রয়োজনের অতিরিক্ত সব খাওয়া যেতে পারে, কিন্তু কখনোই প্রোটিনটা প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যেতে পারে না, খবর আছে। এইটা হয় কি, প্রথমে দুইটা ঘটনা ঘটে এখানে। একটা হলো ডিএমিনেশন ঘটে, আর একটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ ব্যাপার স্যাপার ঘটে। ডিহাইড্রোজেনেশন বা ডিহাইড্রোজেনেস, ডিএমাইনেজ এনজাইম থাকে, ডিহাইড্রোজেনেজ এনজাইম থাকে। এখানে দুইটা ঘটনা ঘটে। একটা হলো এই অ্যামাইনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে পরিণত হয়। কি অ্যাসিডে পরিণত হয়? কিটো অ্যাসিড। আচ্ছা আমি এটা একটু পরে লিখি। আর একটা কিসে পরিণত হয়? NH2। তাহলে ডিএমিনেশন মানে কি? মানে হলো প্রক্রিয়া, তাহলে এটা একটা প্রক্রিয়া যেখানে এমিনটাকে ডি মানে হচ্ছে বাইর করে দেওয়া। তাহলে এখানকার যে এমিনটা আছে এটাকে বের করে দিব, সেই প্রক্রিয়ার নাম হলো ডিএমিনেশন। তাহলে ডিএমিনেশন প্রক্রিয়ায় আমাদের অ্যামাইনো অ্যাসিডটাকে কিটো অ্যাসিড এবং এই যে এটাকে বাইর করে দিয়েছে, এটা আলাদা হইলো, এমিন মূলকটা আলাদা হইলো। তাহলে এই কিটো অ্যাসিড কিন্তু খারাপ না, কিটো অ্যাসিড আমাদের শরীর ব্যবহার করতে পারে, এটা এনার্জি তৈরি করতে পারে। এনার্জি তৈরি করার জন্য সে সরাসরি কিন্তু যেতে পারে না, তাকে কোথায় যেতে হয়? আমাদের শরীরে একটা সাইকেল আছে, ক্রেবস সাইকেল। কিটো অ্যাসিডটা যদি এখানে প্রবেশ করে তাহলে এখান থেকে শুধু এটিপি উৎপন্ন হওয়া শুরু হয়। শরীর ব্যবহার করে ফেললো এটা, কিন্তু এইটা নিয়ে তুমি কই যাওয়া? এই লেজ নিয়ে তো ঘোরা যাবে না, কি করতে হবে? এখন এই ব্যাটাকে আমি কি করতে পারি? অ্যামোনিয়ায় পরিণত করতে পারি। কিভাবে? ডিহাইড্রোজেনেশন একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, যে অ্যামোনিয়ায় পরিণত হয়েছে। এখন এটাতে তো রাখাই যাবে না, কারণ আমরা দেখলামই তো NH3 কি করে? পিএইচ বাড়িয়ে দেয়। পিএইচ বাড়িয়ে দিলে আমাদের সম্ভাবনা আছে যে আমরা যদি এটাকে ঠিক না করি, সেটেল না করে, আমরা মারা যেতে পারি, রাইট? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? দ্রুত কমেন্ট করো। প্রিয় স্টুডেন্ট, নোট করা নিয়ে টেনশনে থেকো না, সব কথায় বইয়ের মতো বলা আছে, বইয়ে যতটুকু আছে অতটুকু পড়লেই চলবে। আমি শুধু তোমাদের কিছু এক্সট্রা লজিক দেখাচ্ছি, এটা বইতে নাই, এটা যে নোট করে রাখো বিপদে পড়বা, তাই না? আচ্ছা এখন আমাদের শরীরে কি উৎপন্ন হয়েছে? NH3। যত NH3 উৎপন্ন হচ্ছে, তুমি তো কবজি ডুবাই মাংস খাচ্ছ, মাংস এটা তৈরি করছে এই অবস্থা, তাহলে এটা পরিমাণ বাড়তে থাকবে, তাই না? তাহলে এবার আমরা চলে আসি যে এইটাকে আমরা বের করে ফেলবো। কিভাবে এটাকে আমরা বের করে ফেলবো? এইটাকেও আমরা এবার একটা কিটো অ্যাসিডকে যেমন চক্রে ঢুকিয়ে দিয়ে আমরা শক্তি বানিয়ে ফেলেছি, এইটাকে আমরা শক্তিতে পরিণত করব। এই যে দেখো, সরি, এটাকে শক্তিতে না, আমরা চক্রে ঢুকিয়ে দিব। এই তো হলো একটা চক্র। দেন এখান থেকে কি উৎপন্ন হবে? ইউরিয়া। কি উৎপন্ন হবে? ইউরিয়া। এই যে দেখো, নাম দেখে মনে হচ্ছে ইউরিয়া মানে হলো কি?
ইউরিন, তাহলে এটা কোন পথে বের হবে? এই যে আমাদের যে এটা যাবে রক্ত দিয়ে কিডনিতে চলে যাবে, কিডনি এটাকে কি করবে, আমাদের মূত্রের সাথে শরীর থেকে এই যে মূত্রের সাথে বের করে দিল ইউরিয়া। তাহলে এখন বলো তো, ইউরিয়া আমাদের শরীর থেকে বের করে দেয় কে? কিডনি। ইউরিয়া কোথায় ফিল্টার হয়? কিডনিতে। কিন্তু ইউরিয়া তৈরি হয় কোথায়? কোথায় যকৃৎ, কোথায় কিডনি? ইন্টারেস্টিং না, মজার না? তাহলে এই জিনিসটা ভুল করা যাবে না। ইউরিয়া তৈরি হচ্ছে যকৃতে, ইউরিয়া বের হচ্ছে কিডনি দিয়ে। তাহলে আমরা মূত্রের মধ্যে ইউরিয়া পাবো। আমরা ইউরিয়া তৈরি করি বলে আমরা ইউরিওটেলিক প্রাণী, তাই না? কেউ যদি ইউরিক অ্যাসিড তৈরি করে, যেমন ঘাস ফড়িং, গ্রাসোফার, সে তো ইউরিক অ্যাসিড তৈরি করে। তাদের মলগুলা হচ্ছে কাঁচের দানার মতো, ওখানে ইউরিক অ্যাসিড থাকে। তাহলে ইউরিক অ্যাসিড কে তৈরি করে? ঘাস ফড়িং। ইউরিক অ্যাসিড কেমন? কাঁচের দানার মতো বা দানাদার। এইটা ত্যাগ করে কারা? ঘাস ফড়িং বা আর্থ্রোপোডা পরের প্রাণীরা। তা আমরা ইউরিয়া উৎপন্ন করি, আমরা হলাম ইউরিওটেলিক প্রাণী। আমরা যে ব্যাপারটা ঘটাচ্ছি, ইউরিওটেলিজম যে ব্যাপারটা ঘটাচ্ছি, এটার নাম হলো ইউরিওটেলিজম। ইউরিওটেলিজম। তাহলে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে এটা কি হবে? ঘাস ফড়িং কোন ধরনের প্রাণী তাহলে? আমরা ইউরিওটেলিক প্রাণী, ওরা হলো ইউরিকোটেলিক প্রাণী। আমাদের পুরো এই ব্যাপারটার নাম হলো ইউরিওটেলিজম, ওদেরটার নাম হচ্ছে ইউরিকোটেলিজম। তাই না? মিলে গেছে কিনা? এনাফ। লুক, এখন আমরা আজকে এটা দেখব, অর্নিথিন চক্র দেখব কিনা। এই যে এখানে কি ঘটছে এটা আমরা দেখব। প্রিয় স্টুডেন্ট, আমরা কি তৈরি করেছিলাম? অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া তৈরি করেছি। তো এখন আমরা কি করবো? অ্যামোনিয়াটাকে আমাদের শরীরে একটা চক্রের মধ্যে প্রবেশ করিয়ে দিব। এই চক্র থেকে এরকম ইউরিয়া উৎপন্ন হবে। এই ব্যাপারটা কোথায় ঘটছে? যকৃতের কোষের মধ্যে। যকৃতের কোষের মধ্যে ইউরিয়া তৈরি হচ্ছে। এই ইউরিয়াটা যকৃত থেকে রক্ত দিয়ে বাহিত হবে। রক্ত দিয়ে যেতে যেতে যখন কিডনির ভেতরে যাবে, কিডনি বাইর করে দেবে। ওকে, দেখো কাকে বের করছি আমরা? অ্যামোনিয়াকে। আচ্ছা, তোমাদের মধ্যে এমন আছে না কিছু খারাপ ফ্রেন্ড আছে? আমি ডুববো, তোমারও ডুবাবো, আছে কি না? রাত, ইউ নো বেটার দেন মি। মোহিত, তোমার এরকম ফ্রেন্ড আছে কি না? না, ভালো মানুষের এই ধরনের সমস্যা নাই। সুহে আছে কি না? সুহে তো একা থাকা মানুষ, আপনারও নাই। তা আমি যেহেতু ফ্রেন্ড সার্কেল নিয়ে চলি, তো আমার প্রবলেম হচ্ছে যারা খারাপ তারা যখন ডোবে আমারও ডুবায়। তো এই জন্য ফ্রেন্ড সার্কেল পুরো ত্যাগ করে ফেলছে। তাতে আমার কি হয়েছে? আমার প্রোডাক্টিভিটি বাড়ছে, আমার স্টুডেন্টের পরিমাণ বাড়ছে। আমার একটা সময় এই একাডেমিটা ছিল 2 জন স্টুডেন্টের, এরপর হইলো 5 জন, 7 জন, 30 জন, 120 জন, এখন কত? 22 থেকে 25,000 স্টুডেন্ট আমার। কেন ইমাজিন? কেন হয়েছে? এই খারাপ সঙ্গগুলা, খারাপ মানুষগুলা বা বিনা কারণে টাইম স্পেন্ড করা আমি বন্ধ করে দিয়েছি। আমি কি এই কথাগুলো বললাম, কোনোটা কথা নিয়ে আপনাদের কি কনফিউশন আছে? আমি যেগুলো বলেছি সব সত্য বলছি কিনা? আমার স্টুডেন্টরা ক্লাস করছে, ওরা তো জানে। শেষের টুকু তো অন্তর ওরা দেখছে। তো একটা সময় আমরা ছিলাম একটা, প্রথম যখন ঢাকায় এসে আমি ক্লাস নেওয়া শুরু করলাম, আমরা একটা ক্লাসরুমের মধ্যে ছিলাম। এই ক্লাসরুমের মধ্যে তুমি যদি ঢোকো, তুমি যদি 3 দিন থাকো, তাহলে তোমার শরীরে ফাঙ্গাল ইনফেকশন হবে, ছত্রাকের। কারণ কি? ভ্যাপসা। ক্লাসরুমটা দরজার কাছে ছিল একটা মোটর। আমরা যখনই ক্লাস নিব, বাড়িওয়ালা এসে করে কি, মোটরটা চালু করে দেয়, উপরে নাকি পানি তুলতে হবে তার। ক্লাসের সময় এটা। তখন আমাকে জোরে জোরে কথা বলতে হতো, স্টুডেন্টরা বিরক্ত হতো, বাট স্টুডেন্ট আমার ছাড়তো না। কারণ কি? কারণ আমি ক্লাসের মধ্যে এই গল্পগুলো পড়ি, একটু মজা কইরা কইরা একটু সাধারণভাবে পড়ি। খুব কঠিন এগুলা, বই পড়লে তো কঠিন লাগে, বাট এমন সাধারণভাবে যদি আমরা পড়ি ভালো লাগে। তো এমনও হয়েছে যে শেষের দিকে এই যে রাহাত আছে, রাহাত ক্লাস করছে,
অনলাইনে তোমাদের কিছু আছে ফ্রেন্ড যারা সেকেন্ড টাইমার এখানে, তারা দেখছো যে এমন একটা সময় হয়েছে যে দরজার জায়গা নাই, আমার চেয়ারটাতে তারা বসছে, আমি দাঁড়াইতে পারি না, এখানে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট, বোর্ডের সাথে এরকম করে মুখ লাগাই আছে এমন স্টুডেন্ট, জানালায় স্টুডেন্ট বসে আছে কারণ জানালার তাক আছে। রাত, আমি ঠিক বলছি? হয়েছে না এরকম? এমনও হয়েছে যে আমার যে স্টুডেন্টগুলো পুরান স্টুডেন্ট তাদেরকে বলছে তোরা ক্লাস করিস না, চলে যা, জায়গা দিতে হবে। তো তো অবশ্যই এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা স্পেশাল সুদৃষ্টি আমার প্রতি, 1। 2 নম্বর হচ্ছে আমরা যে শ্রম দিচ্ছি সবাই মিলে, এটার একটা ইফেক্ট, তোমরা ছড়াচ্ছ আমার কথা, এটাও একটা ইফেক্ট। একটা সময় চলে আসবে আমরা এত স্টুডেন্ট পড়াইতে পারবো না, লিমিটেড করে দেওয়া লাগবে। অফলাইনে 800 স্টুডেন্টের বেশি পড়ানো যাবে না এখানে, ওখানে 800 বেশি পড়ানো যাবে না, কিছুই করার নেই। ওকে, গল্প শেষ। এই বেটা খারাপ, শরীরে রাখা যাবে না, বের করে দিতে হবে। তাহলে আরো এক বেটা খারাপ, ওরেও ডুবাবে। আরেক বেটা খারাপ কে? কার্বন ডাইঅক্সাইড। কোষের মধ্যে তো উৎপন্ন হচ্ছে কি না? তো এই 2 বেটারে যদি একসাথে করতে চাই তাহলে আমাকে কিছু শক্তি লাগবে এদেরকে একসাথে করে দেওয়ার জন্য। শক্তি মানে কি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নামগুলো লিখি আমি। এর নাম হলো, আচ্ছা একটু উল্টা করে লিখি, কার্বন ডাইঅক্সাইড, NH3। এবার আমরা তাদের বানানগুলো লিখি। এটার নাম কি ছিল? কার্বন ডাইঅক্সাইড, রাইট? এটার নাম কি? অ্যামোনিয়া, রাইট? এর নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বাইর করবো আমরা এরে, এবারটা করছি খারাপ, আরো একজন আছে ওরও ডুবাই দিচ্ছে। ভেরি গুড, তাতে আমাদের লাভ, তাই না? হাততালি হবে। প্রেসিডেন্ট দেখো, এরা 3 জন যখন একসাথে হয় এদের নাম হয়ে যায় কার্বামাইল ফসফেট। কি নাম? কার্বামাইল ফসফেট। এখন তো মনে হতেই পারে ভাই এই নাম কোত্থেকে আসলো। দেখো এই যে এই দেখো কার্বন ডাইঅক্সাইডের পার্টটুকু, অ্যামোনিয়া, কার্বোমাইল, তার মানে এখানে কিন্তু অ্যামাইল আছে বা অ্যামোনিয়া আছে। আর এই দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেটের ফসফেটটা এখানে চলে আসছে, আর 2টা ফসফেট তো বের হয়ে চলে যায়, এডিপি। তাহলে এটিপি থেকে শুধু ফসফেটটাই আসে এখানে এই জায়গায়, আর 2টা ফসফেট এই যেখানে চলে গেছে। এখন এইটা হলো সুবিধা কি, 3টাকে আমরা কম্প্যাক্ট করলাম, কম্প্যাক্ট করে আমরা এই চক্রের মধ্যে ঢোকাই দিতে পারলাম। চক্রে ঢোকাই দিছে, এই দেখেন ইউরিয়া উৎপন্ন করছে। এবং প্রশ্ন হলো বাকিগুলো কি আছে এখানে, কারা চক্রটা নিয়ন্ত্রণ করছে? বালিশ খেলার মতো দাঁড় করিয়ে দিতে হবে। এই যে এখানে একজনকে আমরা দাঁড় করিয়ে দিব, বালিশও দাঁড় করিয়ে দিলাম। এখানে আমরা একজনকে দাঁড় করিয়ে দিলাম, এখানে আমরা একজনকে দাঁড় করিয়ে দিলাম। ওকে, কিভাবে মনে রাখবা? এইভাবে মনে রাখবা এই ট্রিকটা, ওসি আর ইউরিয়া, এটা একটা ট্রিক, অর্নিথিন চক্র। এই চক্রটার নাম কি চক্র? অর্নিথিন চক্র। ওকে, আমরা কিন্তু ক্লাসের শেষ দিকে চলে আসছি, আমি এটা শেষ করবো নাকি আরো পড়াবো? আচ্ছা ঠিক আছে, আরো পড়াবো। প্রিয় স্টুডেন্ট দেখো, কার্বামাইল ফসফেট যখন আমরা করলাম এই 3 ভদ্রলোককে একসাথে করে, এ তো গডফাদার, একসাথে করে দিচ্ছে এদেরকে, তাই না? দালাল। তাহলে আমরা মনে রাখবো কিভাবে চক্রটা, ওসি আর ইউরিয়া। প্রিয় স্টুডেন্ট দেখো, এই যে এখানে দিলাম ও সি আর ইউরিয়া, হয়েছে? ও সি আর ইউরিয়া মিলে গেছে কিনা? আচ্ছা আমাকে বলো তো, কোথাও যে ওসি থাকে, পুলিশের ওসি, স্বাভাবিকভাবে ওখানে খারাপ কিছু একটা ঘটনা ঘটছে বলে এসি সাহেব গেছে। যেহেতু খারাপ মানুষ নিয়ে এরা ডিল করে, তাদের সাইকোলজিক্যাল একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়ে তাদের। তো ইম্প্যাক্ট পড়লে কিছু বাই প্রোডাক্ট আছে। বাই প্রোডাক্ট মানে হচ্ছে রাগারাগি করে, তাদের মেজাজ গরম থাকে। তাহলে ওসি যদি কোথাও যায়, খারাপ মানুষের আড্ডাতে তো গেছে, যেখানে খারাপ কাজ হয়েছে, গিয়ে কি করে? চেঁচামেচি করবে।
খারাপ মানুষ বলে চেঁচামেচি করতে হয় তাদের, তাই না? ভালো মানুষ হলে চেঁচামেচি করতে হতো, গিয়ে সালাম দিত, আপনারা একটু লাইন ধরে বসেন, কার কি প্রবলেম হয়েছে। ভালো মানুষ হলে এটা বলতো। মসজিদে তো তাই করে, মসজিদে কি গলা ফাটায় কথা বলে? বলে না। তার মানে ওসি যেখানে থাকবে সেখানে একটা আস্ফালনের ব্যাপার থাকবে, চেঁচামেচির একটা ব্যাপার থাকবে। এই দেখো আশ ফা লন, দেখা যায় যায় না? ওকে, যেখানেই ওসি সেখানে একটা আস্ফালনের ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা এবার শেষ করি প্রিয় স্টুডেন্ট। এই ও মানে হলো অর্নিথিন। তাহলে অর্নিথিন একটা রাসায়নিক পদার্থ আছে একটা জায়গায় বসে, কার্বামাইল ফসফেট এসে এই যে অর্নিথিনের সাথে দেখো যুক্ত হয়ে গেল। অর্নিথিন এসে, অর্নিথিন যাচ্ছে, কার্বামাইল ফসফেট এসে তার সাথে যুক্ত হয়ে গেল। যেহেতু এর সাথে যুক্ত হয় চক্রের শুরুতে, এই জন্য চক্রটার নামই করা হয়েছে অর্নিথিন চক্র। তো এই দুইজন যদি যুক্ত হয়ে যায় তাহলে একটা যে রাসায়নিক পদার্থ উৎপন্ন হবে, এর নাম হলো সিতে হলো সাইট্রুরেন। কি উৎপন্ন হবে? সাইট্রুলিন উৎপন্ন হবে। প্রিয় স্টুডেন্ট দেখো এখন কি ঘটনা ঘটে। সাইট্রুলিন যাচ্ছে, যাবার পথে এই যে আশ, আশ মানে হলো অ্যাসপার্টেট। অ্যাসপার্টেট এটা একটা রাসায়নিক পদার্থ। সাইট্রুলিন যাচ্ছে, এই দেখো অ্যাসপার্টেট এসে তার সাথে যুক্ত হয়েছে। হইলেই যেটা ঘটে দুইটা জিনিস, একটা হলো এইটা উৎপন্ন হবে আর একটা হলো এইটা উৎপন্ন হবে। বুঝতে পারছো? এ আসছে, এ এসে এরকম, এটার নাম হলো ফালন। ফালনতে হলো ফিউমারেট। আর আরতে হলো আরজিনিন। আরজিনিন থেকে এটা বিক্রিয়া হচ্ছে, হয়ে দেখো ইউরিয়াটা বের হয়ে যাচ্ছে। তখন আরজিনিন যে পার্টটুকু বের করে দিল সে হলো ইউরিয়া, আর যে পার্টটুকু বাকি রাখলো সেটা হলো অর্নিথিন হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই কোথায় যাবে ইউরিয়া? কিডনিতে। কিসের মাধ্যমে? সার্কুলেশন বা রক্তবাহিকার মাধ্যমে। ওকে, কিডনিতে বের হবে ইউরিয়া। বের হয়ে বলে আমাদের যে তরলটা শরীর থেকে নির্গত হচ্ছে তার নাম ইউরিন। প্রিয় স্টুডেন্ট, আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? আমি যদি বোঝাতে পারি আমার মনেও শান্তি। ঠিক আছে, মই বুঝছ? সরি, ফালনটা টের পাইনি। এখানে দেখা যায় ফালন, ফালনতে হচ্ছে ফিউমারেট। অনেকেই বলবো ভাইয়া ফিউমারিক অ্যাসিড তো লেখা আছে বইয়ের মধ্যে, অ্যাসপার্টেট না লিখে অ্যাসপার্টিক অ্যাসিড লেখা আছে। মনে রাখবা, অ্যাসিড যদি পানিতে দাও, আমাদের কোষের মধ্যে তো পানি, তাহলে সে কী করে? প্রোটন ছেড়ে দেয়। যখনই প্রোটন ছেড়ে দেয় সে আয়ন হিসাবে বিরাজ করে, আছে কি না? মেলিক অ্যাসিড যখন একটা প্রোটন ছেড়ে দেয় কোষের মধ্যে তার নাম হয় ম্যালেট। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিড কোষের মধ্যে থাকে, যেহেতু পানিতে ছেড়ে দেয় একটা প্রোটন, অ্যাসপার্টেট। ফিউমারিক অ্যাসিড প্রোটন ছাড়লে হয়ে যায় ফিউমারেট। কিছু বুঝলেন? তাহলে এরা আয়ন অবস্থায় বিরাজ করে কোষের মধ্যে, যখন বিক্রিয়া লাগে তখনই এরা হচ্ছে পরিণত হয়। মনে থাকবে না? এখানে একটা ব্যাপার আছে, আয়ন হলেই তো বিক্রিয়া করতে পারে, তাই না? ম্যালিক অ্যাসিড বিক্রিয়া করবে না, ম্যালেট আয়ন যখন হবে তখন বিক্রিয়া করবে। তাহলে ফিউমারিক অ্যাসিড বিক্রিয়া করবে না, ফিউমারেট অবস্থায় বিক্রিয়া করবে, কারণ এগুলো আয়নিত অবস্থা। বলো। সুবি ভাই, আমি কি কঠিন জিনিসগুলো শেষ করতে পেরেছি? আপনারা কি খুশি? ওকে, আর্জিনিন এনজাইম লিখছো কেন? আর্জিনিন হচ্ছে প্রোটিন, এগুলো সব প্রোটিন ছিল এখানে। আর্জিনিন কোনো এনজাইম নয়,
আর্জিনেজ যদি হতো তাহলে ওটা এনজাইম হতো, ফিউমারেজ যদি হতো ওটা এনজাইম হতো, শেষে এজ আছে। অ্যাসপার্টিক যেটা ছিল না, ওইটা এনজাইম আবার আলাদা, অ্যাসপার্টেজ। আচ্ছা যদি ভুল হয় ঠিক করে নিবা, আপাতত এগুলো জানার দরকার নেই, এগুলো প্রোটিন ছিল আর কি চক্রের মধ্যে। এম আই ক্লিয়ার অর এম আই ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমি আর একটা স্পেশাল জিনিস দেখাই, যে আমাদের শরীরে আয়রনগুলো কী হইতেছে। আয়রন সম্পর্কে তো জানতে হবে। বলো তো আমাদের বাংলাদেশের মানুষের ফিমেল যে আছে, যারা স্ত্রী যারা আছে, তাদের একটা কমন অসুখ কি? সবারই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, অল্প হলেও আছে। কারণ কি? প্রত্যেক মাসে তাদের একটা কিসের ভেতর দিয়ে যেতে হয়? রজচক্র বা মিনিস্ট্রিয়াল সাইকেলের ভেতর দিয়ে যেতে হয়, রক্তপাত হয়। এরা করে কি? কখনো আয়রন খায় না। আয়রন যদি না খায় তাহলে কি হবে? আয়রনের অভাবে তাদের রক্ত উৎপন্নগুলা, হিমোগ্লোবিনের কিন্তু একটা উপাদান হচ্ছে আয়রন। তাহলে আয়রনের অভাবে তাদের হিমোগ্লোবিনগুলো ঠিকঠাক উৎপন্ন হবে না বা কম উৎপন্ন হবে। তাহলে তাদের একটু দেখবা যে চোখটা টেনে দেখবা নিচের দিকে আর কি, উপরে না। উপরে কি দেখে? জন্ডিস। নিচে কি দেখে? রক্ত স্বল্পতা। এই যে পাল্প যেটা আছে, পাল্পের ভেতরে দেখবা যে একটু সাদা সাদা। ছেলেদের এটা নেই। তাহলে এটা মনে রাখবা, নিজের বোন যদি হয়, নিজের যে গার্লফ্রেন্ড হয়, ইভেন নিজের মাও যদি হয়, যদি মনে করো যে এই জিনিসটা তারা জানে না, চেষ্টা করবা কোনো না কোনোভাবে, কোনো কৌশলে তাদের আয়রন সাপ্লিমেন্ট দেওয়ার। বাংলাদেশের, আমি তো এর আগে তোমাদের প্রজনন পড়িয়েছি একাডেমিক ক্লাসে, আমি কিন্তু তখন দেখিয়েছিলাম যে 28টা ট্যাবলেট থাকে পিলগুলাতে, টানা 60টা পিল থাকে যেগুলো হচ্ছে আয়রন। খেয়াল করছ? নিচে না উপরে, যেখানে থাক টানা 60টা আছে আয়রন, আয়রন কালারের, তাই না? তো যারা পিল খায় তারা কিন্তু না জেনেই কিন্তু খাচ্ছে, তারা ভাবতেছে এটাও খাবার পিল, আসলে ওরা আয়রন খাচ্ছে। রক্ত স্বল্পতা কি রোগ? এনিমিয়া? আচ্ছা, আমাদের লাস্ট টপিক, ইনশাল্লাহ আমি এটা শেষ করব, দেন আমি আর পড়াবো না, আজকে তোমাদের ব্রেক দিয়ে দিব। তোমরা অনেক কিছু জেনে গেছো, অনেক পার্ট সম্পর্কে আজকে আমি পড়িয়েছি। আমরা এই চ্যাপ্টারটা 2 দিন পড়বো, 2 দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পরের দিনে আমরা কিছু এনজাইম পড়বো এবং স্থূলতা পড়বো। তারপরের দিনে গিয়ে আমরা 3টার পরিপাক দেখব। শেষ। 1, ডেথ অ্যান্ড রিবার্থ। এখন আমরা কি দেখব? রক্তের মৃত্যু দেখব। রক্ত মারা যায়, তাই না? আমাদের শরীরের কোষগুলো মারা যায়। আমাদের শরীরের কিছু কোষ আছে পার্মানেন্ট কোষ, এগুলো মারা যায় না, মারা গেলে খবর আছে। ব্রেনের কোষগুলো মারা যায় না। যকৃৎ যেটা আমরা পড়াচ্ছি, এর কোষগুলো মারা যায় না। কিডনির কোষগুলো মারা যায় না। এবং আমাদের যে পেশিগুলো আছে সেগুলো মারা যায় না, এদেরকে বলে পার্মানেন্ট সেল। কেন মারা যায় না? আরে মারা গেলে নতুন করে তৈরি হওয়ার কোনো উপায় নাই, মায়ের পেট থেকে জানিয়ে এসে তাই আছে, তাই না? বাট এই যে ত্বকের কোষগুলা, পরিপাক নালী, যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে, খাবার যাচ্ছে, বিষাক্ত পদার্থ এগুলোর সাথে লাগছে, তাহলে এই কোষগুলোর ভেতরে থাকা ডিএনএগুলো চেঞ্জ হয়ে যেতে পারে কি না? মিউটেশন হতে পারে কি না? যদি মিউটেশন হয়ে যায়, এই নালীর যে কোষগুলো আছে এদের যদি মিউটেশন হয়ে যায় রাসায়নিক পদার্থ দ্বারা, এরা ক্যান্সার তৈরি করবে। এই জন্য এরা প্রত্যেক দিন যাচ্ছে। কোষ বিভাজন আমি তোমাদের পড়িয়েছি, কি পড়িয়েছি? অ্যাপোপ্টোসিস, প্রোগ্রাম সেল ডেথ, মানে এগুলা শরীরের ভালোর জন্য প্রোগ্রামিং করে এগুলোকে মেরে ফেলা হয়, অ্যাপোপ্টোসিস, তাই না? তাহলে এখন আমরা কি দেখব? লোহিত রক্তকণিকা। তার আগে গল্প করি। বলো, কি গল্প শুনতে চাও? যদি কখনো মনে হয় ভাইয়া স্যার
5 মিনিট বা 10 মিনিটের কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াচ্ছে, তাহলে মনে করবো ইউ আর ব্লিসড। কেউ তোমারে পড়াবে না, আই নো। তোমরা তো কেবল টিচার দেখতেছো, যাও ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিংয়ে, দেখবা কি অবস্থা। কিছু কিছু টিচার খুব ভালো, আমার নিজেরও কিছু টিচারের আছে যেগুলোর সামনে গেলে আমার মাথা নত হয়ে যায়, এত চমৎকার জ্ঞান, এত চমৎকার জানে, পড়ায়। কিছু কিছু টিচার দেখবা যে খুব ভালো স্টুডেন্ট ছিল কিন্তু খুব ভালো টিচার হতে পারে নাই, কথাই কইতে পারে না, জীবনও তোমাকে পড়াবে না। একটা স্লাইড নিয়ে আসবে, বোর্ডের মতো দেখাবে, তুমি স্লাইডটা শুধু লিখতেছো চোখ বন্ধ করে, চলে আসলো, এরপর নিজে বই খুলে পড়তেছো, নিজে আর কতটুকু পড়তে পারবা। আমি যা পড়াচ্ছি যদি বলি 1 মিনিট, যদি 30 মিনিট পড়াই, তাহলে মনে করবা যে তুমি ব্লেসড। আই এম ট্রাইং। এই চ্যাপ্টারটা আমি 2 দিনে 1 দিনে শেষ করে দিতে পারি। এডমিশনে তো তাই হয়, কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে না, এই রাহাত কোচিং করছে, রাহাত জানে কি হয়। রাহাত 1 দিনে 2টা-3টা চ্যাপ্টার পড়া ফেলে, আর আমি কতদিন থেকে পড়াচ্ছি? 3 দিন হয়েছে, কেবল 30% পড়া, তাই না? কি বলতে চাইছিলাম? আরবিসের মৃত্যু পুনর্জন্ম গল্প বলতে চাইছিলাম। নব, গল্প বললে রাত 12টা পার হয়ে যাবে। কয়টা বাজে এখন? লুক, এটা হলো তোমার শরীরের একটা হাড্ডি, কিংবা হতে পারে তোমার শরীরের এই হাড্ডিটাও। এটা কি? স্টাডাম। কিংবা তোমার শরীরের এই হাড্ডিগুলো হতে পারে। এটা কি? পরশুকা। কিংবা তোমার শরীরের এই হাড্ডিগুলো হতে পারে। এটা কি? কশেরুকা, মেরুদণ্ডে থাকে। তাহলে আমরা অনেক ধরনের হাড্ডি পেলাম। কিংবা তোমার শরীরের মাথার খুলির যে হাড্ডিগুলো আছে, এগুলো আজন্ম মৃত্যুর আগ পর্যন্ত রক্ত উৎপন্ন করে। এখান থেকে রক্ত উৎপন্ন হচ্ছে। প্রত্যেকটা হাড্ডির ভেতরে কিছু স্টেম সেল থাকে। স্টেম মানে হচ্ছে কাণ্ড, কাণ্ড মানে হচ্ছে একটা গাছের মূল, মানে গাছের একটা প্রধান পার্ট যে সব কিছু ধরে রাখে, এবং এইটা না থাকলে কাজ শেষ। তাহলে স্টেম সেল কোনগুলা? এগুলো এমন একটা কোষ বা এমন একটা সেল সিরিজ যেগুলা তোমার শরীরের সেলগুলাকে ধরে রাখে। এরা চাইলে যে কোনো সিরিজে পরিণত হতে পারে। আরবিসি লাগবে, ওরা আরবিসি তৈরি করতেছে। ডব্লিউবিসি লাগবে, ওরা ডব্লিউবিসি তৈরি করছে। অমুক লাগবে, অমুক তৈরি করতেছে। এরা এরা হচ্ছে কি সেল? স্টেম সেল। এটা আরও একটা নাম আছে, কি নাম? কি নাম? বায়োটেকনোলজিতে আমি তোমাদের পড়িয়েছি, কমেন্ট করো তো দেখি। টোটিপটেন্ট সেল। লোক, এই যে দেখো এখানে বাইরে তো হচ্ছে দৃঢ় অস্থি থাকে, শক্ত, ভেতরে থাকে এরকম অস্থি। এগুলোকে বলা হয় অস্থি মজ্জা। মজ্জা মানে হচ্ছে মেডুলা, মেডুলা মানে ভেতরে। বাইরে যেটা সেটা হলো বাইরে বা কর্টেক্স। কর্টেক্সটা শক্ত, মেডুলাগুলো একটু নরম। এগুলোর ভেতরে স্টেম সেল থাকে। ওকে, এখন দেখো এগুলো থেকে রক্ত উৎপন্ন হচ্ছে। রক্ত উৎপন্ন হচ্ছে, সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। 120 দিন পর তার কাছে চলে আসে যে তোমাকে এখন মৃত্যুর সময়, মৃত্যুর পরোয়ানা চলে আসে, আজরাইল, তোমাকে মরতে হবে। তাহলে সে কোথায় যাবে? আমরা কিন্তু কখনো যেখানে মরবো সেখানে কিন্তু জানতে যাই না, সে কিন্তু জানে। সে যদি পালাতেও চায় পারবে না, কারণ চলতে 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 স্প্লিনের ভেতর দিয়ে তাকে যেতেই হবে, এই যেটার ভেতর দিয়ে। তখন কি হবে? এখানে ডেথ। যে মারা গেল তখন এটা যাবে কোথায়? যকৃতে। আমি বলেছি কিন্তু যকৃত মারা যায়, বাট আমরা এখন কি ধরবো যে এখানে মারা গেছে, এখান থেকে যকৃতে চলে গেল। দেখো আরবিসি যদি মারা যায়, তাহলে ভেতরে থাকা যে হিমোগ্লোবিনটা আছে, বের হয়ে আসে, তাই না? হিমোগ্লোবিনের 2টা পার্ট আছে। দেখো একটা পার্ট হচ্ছে হিম, আর একটা পার্ট হচ্ছে গ্লোবিন। একটা পার্ট কি?
হিম, আর একটা পার্ট গ্লোবিন। তো নাম দেখেই তোমরা কিন্তু ধরে ফেলছো যে আইএন আছে এর শেষে, আইএন, তার মানে এটা কি? প্রোটিন। প্রোটিন, রাইট? তাহলে এবারটা কই যাবে? সবাই যাচ্ছে আসলে যকৃতে, এখান থেকে সবাই এখন যকৃতে যাচ্ছে। যকৃতে গেল, যকৃতে এখন করবে কি, এটাকে, এই প্রোটিনটাকে, গ্লোবিন প্রোটিনটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি করে রাখবে। এখন তোমার শরীরে দরকার, মনে করো যে একটা হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তো প্রোটিন। ধরা যাক তোমার শরীরে দরকার এখন ইন্টারফেরন, তোমার শরীরে দরকার এখন ইনসুলিন। তো এগুলো তো অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, তাহলে যেগুলো প্রয়োজন সেগুলো এদিকে চলে যাবে, আর যেগুলো প্রয়োজন না এগুলো কোথায় যাবে? এই যে চক্রের মাধ্যমে ইউরিয়া হয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে চলে যাবে, তাই না? এই তো। তাহলে যকৃৎ ডিসাইড করবে যে আমি গ্লোবিনটাকে ভাঙবো, এটা বিল্ডিংটাকে ভেঙে আগে ইটের টুকরাগুলো বের করবো। এরপর যদি আমার মনে হয় বাইরে একটা আমাকে ঘর করা লাগবে, ওই ইটগুলোতে একটা ঘর করবো। যদি মনে করা হয় এই ইটগুলো বেশি হয়ে গেছে, ইটগুলো ফেলে দেবো। তাহলে দেখো, ইট বাইর করছে, প্রোটিন ভেঙে ইট বাইর করছে, অ্যামাইনো অ্যাসিড ছোটো ছোটো। দরকার হয়েছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি বানাইছে, এগুলো পাঠাই দিচ্ছে, যাও তোমরা অ্যান্টিবডি বানাও। যেগুলো দরকার নেই সেগুলোকে, এই যে নাইট্রোজেন যেহেতু আছে খারাপ, বাইর করে দিচ্ছে। বাকি রইল এখন হিম। প্রিয় স্টুডেন্ট দেখো, হিম কিন্তু রঞ্জিত একটা জিনিস, লাল রঙের। কারণ কি? এখানে আয়রন থাকে, আর কি থাকে? রং, বিলিভার্ডিন। বুঝতে পারছো সবাই? দেখো, আয়রনটা, ঘটনা তো যকৃতেই ঘটছে, আয়রনটা ফেরিটিন নামের থেকে যায়। কি নামে থেকে যায়? ফেরিটিন নামে যকৃতে সঞ্চিত অবস্থায় থাকে। একে বের করে দেওয়া যাবে না, কারণ আমরা তো আয়রন খুব কম খাই। এই যকৃতে সঞ্চিত থেকে যাবে, যখন দরকার তখন পাঠাবে। কখন দরকার? যদি আপনি আরেকটি আরবিসি তৈরি করেন। লোহিত রক্তকণিকার কিন্তু লেখা আছে যে রক্তকণিকা তৈরির জন্য আমাদের কি কি লাগে? ভিটামিন বি লাগে, আয়রন লাগে, এবং প্রোটিন খাইতে হয়। এই দেখো, তুমি যখন মাংস খাবা সেখান থেকে প্রোটিন পাইলা, ওটাতে গ্লোবিন বানায় ফেললো। তুমি যখন কোনো ভিটামিন বি খাবা, ওইটা লাগছে। তুমি যখন আয়রন খাবা, এই যে আয়রনটা লাগছে এখানে। তো এই প্রোটিন, আয়রন সব কিছু মিলাই লোহিত রক্তকণিকা তৈরি করা হয় আমাদের শরীরে। তাহলে ভিটামিন বি যদি আমরা না খাই বিপদে পড়বো, আয়রন যদি না খাই বিপদে পড়বো, প্রোটিনও যদি না খাই আমরা বিপদে পড়বো। তাহলে প্রত্যেক দিন শাক খাওয়া যাবে না, প্রত্যেক দিন বেগুন ভাজি মহিব খায়, প্রত্যেক দিন শুধু ভাত খাইতেছো, খাওয়া যাবে না। রাত কি খায় প্রত্যেক দিন? সকালবেলা সে বের হয়, 10 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে সে খিচুড়ি খেয়ে আসে। লুক, আমি একেবারে শেষ জায়গায় চলে আসছি। শেষটা হচ্ছে ফেরিটিনটা কি? তোমাদের অনেকের মনে হতে পারে ভাইয়া আয়রন তো ফেরাস বা ফেরিক, তাহলে এটা কি ফেরিটিন হলো? মনেই হচ্ছে যে টিনের শেষে দেখো আইএন আছে, তাহলে ফেরিটিন কি? এটা একটা প্রোটিন, যে প্রোটিনটা আয়রনগুলোকে ভেতরে সঞ্চিত করে রাখে। তাহলে বলেন তো, আয়রনটা আমি যে যকৃতে সঞ্চিত করে রাখবো কেমনে? প্রোটিনের বাক্সের ভেতরে। তাহলে একটা প্রোটিন থাকবে, তার নাম ফেরিটিন। কেন ফেরিটিন? কারণ তার ভেতরে আয়রন আছে। ওকে, তাহলে আয়রনের সঞ্চিত রূপের নাম কি? ফেরিটিন। কি এই ফেরিটিন প্রোটিন কোথায় থাকে? ফেরিটিন কি কাজ? যখন আমাদের রক্তকণিকা তৈরি, তখন সে আয়রন সাপ্লাই দেবে, তাই না? ওকে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে কি ঘটে, তাই না? এখন তোমাদের যদি প্রশ্ন থাকে দ্রুত বলো, আমি বাকিগুলা 2-4টা কথা বলে শেষ করে দেবো। আমার যা বলার ছিল আজকে আমি বলে ফেলেছি। ও, এই যে বিলিভার্ডিন কোথায় যায়? আমার মনে হচ্ছে না। প্রিয় স্টুডেন্ট দেখো, বিলিভার্ডিন কিন্তু সবুজ। তোমরা যারা ডিটেকটিভ নভেলিস্ট হতে চাও, কিংবা পরবর্তীতে ডিটেকটিভ কিংবা ফরেনসিক স্পেশালিস্ট হতে চাও, বিলিভার্ডিন তোমার কাজে লাগবে। কারণ কি? কারণ রক্ত, যখন একটা মানুষ মারা যায়, জবাই করা হয়, কেটে ফেলা হয়, মারা যায়, তখন তার রক্তটা ফেটে প্রথমে কি হয়? বিলিভার্ডিন সবুজ। তাহলে তুমি যদি দেখো যে এখন এটা সবুজ আছে, তার মানে কিছুক্ষণ আগে মারছে। যদি দেখো না, এটা এখন হলুদ হয়ে গেছে, তার মানে আরও একটু সময় আগে মারছে তাকে, তাই না?
তাহলে আপনি যদি এটা পান তাহলে ভাববেন যে না, মাঝখানে তো বিলিভার্ডিন স্টেজ পার হয়ে আসছে, একটু সময় লাগছে। তাহলে আপনি যদি বিলিভার্ডিন পান, দ্যাট মিনস মৃত্যুটা খুব বেশি হয় নাই, বেশিক্ষণ আগে হয় নাই। এটা মজা। সময়টা কতটুকু লাগে এটা ফরেনসিক সায়েন্সে বলা আছে, এগুলো আমরা পড়ছি, যারা মেডিকেলে যাবো পাবা। তো আমি শুধু এটাই বললাম। দেখো, বিলিরুবিন তোমার ইউরিনের সাথে বের হতে পারে, মূত্র, এই জন্য মূত্র হলুদ হয়, কারণ কি বিলিরুবিন হলুদ। বিলিরুবিন তোমার মলের সাথে বের হতে পারে, এই জন্য মল হচ্ছে হলুদ। ইউরিনের সাথে যখন বের হয় ইউরোবিলিনোজেন, জানার দরকার নাই। যখন মলের সাথে বের হয় এটার নাম হয় স্টার্কোবিলিনোজেন, জানার দরকার নাই। এবার বুঝতে পারছো বেসিকটা? শুধু খুব কঠিন, কঠিন না? আচ্ছা, আমার বলা শেষ। ও আচ্ছা, আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই। এই যে বিলিভার্ডিন, বিলিরুবিন, এই দুইজন মিলে 0.2%, মানে যদি আমরা হচ্ছে পিত্তরস উৎপন্ন করতে চাই, পিত্তরস, তখন এরাও অংশ নেয় পিত্তরস তৈরিতে। এগুলো কোথায় উৎপন্ন হচ্ছে? যকৃতেই তো উৎপন্ন হচ্ছে, তাই না? দেখো মজার জিনিসটা দেখো, এরা পিত্তরস উৎপন্ন করছে। পিত্তরস কোথায় যাচ্ছে দেখো, তোমার এই যে এখান থেকে পরিপাক নালীতে। পরিপাক নালীতে খাবার আছে, মল উৎপন্ন করছে, তাহলে মলের সাথে তো আমরা বিলিরুবিন পাবো, হলুদ, তাই না? এখানে তো বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হয়েছিল কোথায়? যকৃতে। মলের সাথে গেল বলে পিত্তরসের মাধ্যমে হলুদ। এখান থেকে তো রক্তের মাধ্যমেও কিছু যাবে, রক্ত কোথায় যাবে? কিডনিতে। কিডনিতে ইউরিনের সাথে বের হয়ে যেতে পারে, তখন ইউরিনটা একটু হলুদ হবে। এই তো। বলো তোমাদের কি কি প্রশ্ন আছে? এই পার্সেন্টটা ভুলে যাও, পরের দিন দেখবো এটা। ওকে, আমি গল্প বলবো তার আগে আমি 2-3টা কথা বলি। তোমার শরীরে যে ভিটামিন আছে, তোমার শরীরে যে ভিটামিন আছে, ভিটামিনগুলো যকৃতে সঞ্চিত থাকতে পারে। হ্যাঁ, তোমার শরীরে যে লবণগুলো আছে, আয়রন তো নিজেও একটা লবণ, মিনারেল, আয়রনটা সঞ্চিত থাকে, লবণগুলো সঞ্চিত থাকে। এছাড়া তোমার শরীরে হরমোনগুলো আছে, বিভিন্ন ধরনের হরমোন আছে, বাট টেস্টোস্টেরন যে হরমোনটা আছে এটাকে কিন্তু তাড়াতাড়ি ভাঙতে হবে। আমার শরীরে যখন উৎপন্ন হয়, কাজ করে, এটাকে তাড়াতাড়ি যকৃতে গিয়ে ভাঙতে হবে, খুব তাড়াতাড়ি ভেঙে ফেলে। বাকি যে হরমোন, যেমন মেয়েদের আবার সেক্স হরমোন যেগুলো, এগুলো একটু বিলম্ব করলেও কোনো সমস্যা নাই। অ্যাড্রেনালিন কিংবা অন্যান্য যে হরমোনগুলো আছে এগুলোকে আরও পরে যদি আমি ডিগ্রেড করে ফেলি যকৃতে, কোনো সমস্যা নাই। তাহলে হরমোনগুলো কোথায় নষ্ট হচ্ছে? যকৃতে। 5 শতাধিক বিক্রি হয় যকৃতে, এই জন্য এটাকে আমরা কেমিক্যাল ল্যাব বলতে পারি। ল্যাব, জৈব রসায়নগার, অর্গানিক ল্যাবরেটরি, ঠিক আছে? আর এখানে এত বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ার সময় তো হয় তাপ হারায়, তাপ উৎপন্ন হয়। এই তো সব বিক্রিয়ায় তো হয় তাপ তৈরি করছে, তাপোৎপাদী কিংবা তাপাহারী। এত বিক্রিয়া হচ্ছে, তাপ উৎপন্ন হবে না? তাহলে যকৃৎ আমাদের শরীরে কি একটা তাপও সঞ্চয়, মানে তাপ সাপ্লাই দেয়। তাপই তো আমাদের বাঁচিয়ে রাখে, তাপ নাই তো শেষ। আর কি কি কাজ হতে পারে? আরও অনেক কাজ আছে, তো বই পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো কিছু বাকি নাই, দুনিয়ার যত বেসিক আছে আমি পড়িয়ে দিয়েছি এই লেভেলে, এর থেকে আর বেশি লাগবে না। অ্যাডমিশনের জন্য পারফেক্ট ওয়ে হলো এটা, যে আমি যখন সব বুঝিয়ে দিলাম, এখন যে কোনো ধরনের কোশ্চেন করুক না কেন, আমি যদি নাও জানি আমি কোরিলেট করে আনসার করতে পারবো। আমি যখন প্রথম মেডিকেলে যাই, প্রথম আমার ইচ্ছা হয়েছিল একজন আলট্রাসনোলজিস্ট হব, কারণ আমার আব্বার সাথে একজন ভালো আলট্রাসনোলজিস্টের পরিচয় ছিল, আঙ্কেল করে বলতাম, রংপুরে বসে উনি। এরপর যখন ক্লাসে গেলাম, প্রথমে অ্যানাটমি ক্লাসে গিয়ে না, অ্যানাটমির লেকচারার হব না, কি হব? ফিজিওলজির লেকচারার হব। কারণ ফিজিওলজি লেকচারাররা দেখি তেমন একটা তাদের কাজ নাই, অনেক কাজ আছে, বাট দেখি তাদের যে ম্যাম ছিল, ম্যাম অনেক সুন্দর, যে টিচারগুলো ছিল অনেক স্মার্ট। আর বায়োকেমিস্ট্রিতে গিয়ে যেটা, আবার আমি ভালোও করতাম ফিজিওলজিতে, অ্যানাটমিতেও কিন্তু প্লেস করছে অনেকবার, বাট কখনো আমার অ্যানাটমিস্ট হতে ইচ্ছা হয়নি।
এরপর গেলাম বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রি থেকে আমি কিছু বুঝি না, কষ্ট হয় খুব পড়তে, বায়োকেমিস্ট হবো না। কিন্তু শেষের দিকে এসে মেটাবলিজম বলে একটা কার্ড আছে, সেকেন্ড হইলাম। মেটাবলিজম মানে হচ্ছে আমাদের শরীরে যত বিক্রিয়া আছে এসব নিয়ে, যেগুলো আমি আজকে দেখিয়েছি। মেটাবলিজম কার্ডটা মেডিকেলের সব থেকে ফার্স্ট ইয়ার হার্ড কার্ড এটা। তখন আমার মনে হয়েছে না, বায়োকেমিস্ট হতেই পারি। আর ভাইবা বোর্ডে যখন যাইতাম আমাকে প্রথম দেখে বলতো আরেও নেপালি, কারণ নেপালিদের মতো নাকি আমি দেখতে। আমি যখন আমাদের মসজিদগুলোতে, মেডিকেলের মসজিদগুলোতে যখন কোনো তাবলিগের লোক আসতো, এরা এসে বলে আপনি কি কিরগিজস্তানের লোক? এই কথাটা আমাকে একাধিকজন বলছে, আমি নাকি কিরগিজস্তানের লোকের মতো দেখতে। তো তখন বললাম না, তাবলিগে যেতে হবে, ডাক্তার হবো, দেন তাবলিগে যাবো। এরপর যখন আমি ক্লিনিক্যাল শুরু করি, ক্লিনিক্যাল শুরু করার পর মেডিসিনের উপর আমার ক্ষোভ তৈরি হয়ে গেল। না, মেডিসিন পড়া যাবে না, এত পড়া। সার্জারিতে যাই অল্প একটু পড়া, রুগী দেখায়, এইটাই মজা, কাটাকাটি করে মেলা টাকা। ফরেন্সিকে যখন যাই তখন আমার প্রথম মজাটা লাগলো, না এই জিনিসটার জন্য মনে হয় আমি মেডিকেলে চলে আসছি। এই যে আমি প্রথম লেখালেখি শুরু করলাম রহস্য গল্প। সার্জারির যখন টপিকগুলো ব্যবহার করা শুরু করলাম, মেডিসিনে যখন আমি সাইকিয়াট্রি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে গিয়ে দেখি, ট্রাস্ট মি একটা ছোটো গল্প বলি, ওয়ার্ডে গিয়ে দেখি একটা ছেলে ভাত খায় না, শুকায়ে গেছে। তো ওকে সাইকিয়াট্রি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সে মানুষের হাতে ভাত খাবে না, মানুষ তাকে বিষ খাওয়াতে পারে। তার মা তাকে ভাত খাইয়ে যায়, জিজ্ঞেস করা হলো মা ভাত খাওয়াইলে আপনি শুকাই গেলেন কেন? তো রুগীর অ্যাটেন্ডেন্স বললো যে ওনার মা মারা গেছে। কতদিন আগে? 3 বছর আগে। তো ওনাকে জিজ্ঞেস করলো আপনার মা কই? কত মা ভাত খাওয়াই গেছে, এখন আমার সাথে খেলতেছে। কোথায়? ওই যে বসে আছে চৌকিতে, পা ঝুলাইতেছে, মানে পুতুল নিয়ে খেলা করতেছে তার মা ওখানে। তো অনেক চিকিৎসার পর তাকে ভালো করা হলো, ভালো করায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। তাকে জিজ্ঞেস করা হলো আপনার মা কি আপনাকে খাওয়াইতো? না। আপনার মা কয় মারা গেছে? 3 বছর আগে। আপনি এতদিন কী করছেন? না খেয়েছিলাম। খেতে হবে না? খেতে হবে। খুব সুন্দর চেহারা নিয়ে সে বাসায় চলে গেল। এর মধ্যে একদিন ডাক্তারের সাথে আবার দেখা করতে আসছিল, খাবারটা আমার নিয়ে, স্যার ভালো হয়ে গেছে। তখনও আমি ছিলাম হচ্ছে সাইকিয়াট্রিতে, কারণ সাইকিয়াট্রি আমার ভালো লাগতো। সাইকিয়াট্রি যে প্রফেসরগুলো ছিল তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। আমি লেখালেখি করি, তারা আমাকে ডাক্তার চেম্বারে, আসো কেস দেখে যাও, খুব ভালো সম্পর্ক। আমার ফ্রেন্ডদের থেকে মেডিকেলের টিচার এবং যারা বয়স্ক টিচার তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। অনেক দিন পর যখন আমার ইন্টার্নশিপ, তখন দেখি আবার ওই রুগীটা চলে আসে, খুব খারাপ অবস্থা, আবার আগের অবস্থা ফিরে আসছে। কোনোভাবে তাই খাওয়ানো যাচ্ছে না, স্যালাইন ট্যালাইন কিছু দিয়ে আটকানো যাইতেছে না। শেষে ছেলেটা না খেয়ে মারা গেছে, পাগল হয়ে না খেয়ে মারা গেছে। তার ধারণা যে তার মাতাই খাওয়ায়, এই বিশ্বাস নিয়ে সে মারা গেছে। এই যে তখন আমার সাইকিয়াট্রিস্ট হইতে ইচ্ছা হলো। সাইকোলজিস্ট না, সাইকোলজিস্টটা শুধু কাউন্সেলিং করে, সাইকিয়াট্রিস্টটা কাউন্সেলিং করে, রোগীর রোগ নির্ণয় করতে পারে, ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারে। তাহলে যদি কখনো হতে চাও কিছু, বাংলাদেশে যদি তুমি জমাইতে পারো, বায়োলজি আমি পড়াচ্ছিলাম, আগে স্টুডেন্ট ছিল, আমি জমাইতে পারছি বলে আমার স্টুডেন্ট বাড়ছে কি না, তাহলে আমি যে সাইকিয়াট্রিতে যাই আমি জমাইতে পারবো? ব্যাপার না। তার মানে তুমি বাংলাদেশে কোনটার বিজনেস ভালো চলছে এটা না, তুমি কি হতে চাও, কোনটা ভালো লাগে এইটা হোক, দেন জমিয়ে ফেলো এটা। তো আমি যদি কখনো এটার পাশাপাশি কিছু করি, অবশ্যই আমি সাইকিয়াট্রিতে কিছু একটা করবো। সময় পাইতেছি না, কারণ এখন যদি আমি চলে যাই বায়োলজিটা পড়ে যাবে, এখন যদি আমি থাকি এটা আরও রেজ করবে। সো আমরা পুরা অ্যাশ থেকে চলে আসি, ভস্য থেকে। রংপুরে আমি প্রতিষ্ঠা করছিলাম, ধসে গেছে। ঢাকায় এসে প্রতিষ্ঠা করছি, শ্রম দিছি, ধীরে 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 এটা অনেক দূর ডালপালা ছড়াই ফেলছে। ছেড়ে যাওয়া তো খুব টাফ, আবার ওদিকেও যাইতে ইচ্ছা করে। বাট আমি তাদের সাথে যোগাযোগ রাখি, আমি বই এনে এগুলো পড়াশোনা করি, আমার ভালো লাগে। সো অনেক বেশি পড়ো, মন যা চায় তাই করো। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।